ঠিক আছে, প্রথমে আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মেমোরির মধ্যে র্যাম আর রম দুটো ক্লাসিফিকেশন ছিল। র্যামের মধ্যে ছিল দু রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। তো আজকে আমরা স্ট্যাটিক র্যামটা প্রথমে দেখছি। স্ট্যাটিক র্যাম ব্যাপারটা কি? তো এই যে স্ট্যাটিক র্যাম, এখানে এটা আমাদের হতে পারে এসআর ল্যাচ দিয়ে তৈরি করা যেতে পারে, অথবা ট্রানজিস্টার মডেল দিয়েও তৈরি করা যেতে পারে, 6 ট্রানজিস্টার মডেল সেটা, অথবা 4 ট্রানজিস্টার মডেল এটা দিয়েও তৈরি করা যেতে পারে। ঠিক আছে, এখন আমরা এটা দেখব যে এস র্যামের মধ্যে যদি আমাদের এটা এসআর ল্যাচ দিয়ে তৈরি হয় তাহলে কি রকম হবে, এর কনস্ট্রাকশনটা কি রকম হবে, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এর মধ্যে কি থাকবে, একটা এসআর ল্যাচ থাকবে। এসরাম এর কনস্ট্রাকশন বলছি, মানে এসরাম যেটা, সেটা অ্যাকচুয়ালি আগের দিন আমরা বলেছিলাম মেমোরি অ্যারে তৈরি হয় এরকম করে করে ছোট ছোট ব্লক। এক একটা মেমোরি অ্যারের মধ্যে এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা মেমোরি সেল, এগুলোকে বলা হয় এক একটা মেমোরি সেল। এরকম করে করে অনেকগুলো মেমোরি সেল নিয়ে তৈরি হয় কি, একটা মেমোরি অ্যারে তৈরি হয়। তো আমি সেই জিনিসটা দেখাচ্ছি যে এক একটা সেলের মধ্যে কি থাকছে, এসরাম এর ক্ষেত্রে এক একটা সেলের মধ্যে কি থাকছে সেইটা দেখানোর চেষ্টা করছি। তো এর মধ্যে থাকছে, যদি আমাদের এটা এসআর ল্যাচ দিয়ে তৈরি হয় তাহলে স্যার এটা ন্যান্ড দিয়ে তৈরি করছে তো ল্যাচটা? হ্যাঁ, এসআর ন্যান্ড ল্যাচ এটাই বেশি ইউজ হয়। তো এইটা হচ্ছে এসআর ল্যাচ। একটা ধরো এসআর ল্যাচ, আমরা এর ভেতরের ডায়াগ্রাম আর দেখালাম না, তাহলে এসআর এর এখানে একটা ইনপুট আর এখানে একটা ইনপুট থাকবে আর এখান দিয়ে একটা আউটপুট থাকবে, ঠিক তো? এটা দেখো ল্যাচ, কিন্তু তার জন্য এখানে কোনো ক্লক দেওয়া নেই। ঠিক আছে, আর কি থাকবে এখানে, আর থাকবে হচ্ছে আমাদের দুটো এখানে অ্যান্ড গেট থাকবে। ঠিক আছে, দুটো অ্যান্ড গেট থাকবে। তো অ্যান্ড গেট গুলোকে আমাকে দেখাতে হবে। এই একটা অ্যান্ড গেট হয়ে গেল, এবং এখানে ধরো আরেকটা অ্যান্ড গেট হয়ে গেল। অ্যান্ড গেটের মধ্যে ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। ঠিক আছে, আউটপুট গুলো আমাদের কোথায় কানেক্টেড না, এটা হচ্ছে আমাদের এই ন্যান্ড গেটের আউটপুটটা এস এর সঙ্গে যুক্ত, এটা আর এর সঙ্গে যুক্ত। আর দের ইনপুটে কি দেব, ইনপুটে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এখানে একটা ইনপুট, যেটা আমরা যে ডেটাটাকে স্টোর করতে চাইছি, সাপোজ সেই ইনপুট ডেটাটাকে আমাকে দিতে হবে। সেটা কোথায় দেবো, সেইটা হচ্ছে এখানে একটা জায়গায় আমরা ইনপুট হিসাবে দেব। সাপোজ এখানে আমরা এটাকে বলছি ইনপুট, এটাকে বলছি আমরা ইনপুট। ঠিক আছে, এটা একটা দিলাম। এটাতে যেটা দিলাম আর এর ক্ষেত্রে আমরা সেটাকে কি করে দেবো, সেটাকে কমপ্লিমেন্ট করে দেবো। আর এর ক্ষেত্রে আমরা সেটাকে কমপ্লিমেন্ট করে দেবো। ঠিক আছে, এরকম হয়ে গেল। আর একটা হচ্ছে রিড এবং রাইট অপারেশন। কি করতে চাইছি, রিড করতে চাইছি না রাইট করতে চাইছি, সেই অনুযায়ী ডিসাইডেড হবে। আর একটা হচ্ছে সিলেক্ট, একটা লাইন থাকবে। ঠিক আছে, আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে এখানে কি থাকছে, একটা এসআর ল্যাচ থাকছে, দুটো অ্যান্ড গেট থাকছে। অ্যান্ড গেটের মধ্যে একটাতে আমরা ইনপুট দিচ্ছি। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের সিলেক্ট লাইন থাকবে, সিলেক্ট লাইন। একটা হচ্ছে আমাদের সিলেক্ট লাইন থাকবে। সিলেক্ট লাইনটা কিভাবে দেখাবো, এটা হচ্ছে ধরো একটা এখানে দিয়ে দিলাম সিলেক্ট লাইন, আর আরেকটা হয়ে গেল আমাদের এইখানে হয়ে গেল। ঠিক আছে, এখানে হয়ে গেল, এটা হয়ে গেল সিলেক্ট লাইন। এবং
হ্যালো, কে স্যারকে একটা মিস কল দেয়া, স্যার বুঝতে পারবে না। আচ্ছা, কানেকশনটা কাট হয়ে গিয়েছিল। এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, তাই তো? স্ক্রিনটাকে শেয়ার করি। স্ক্রিন দেখতে পাচ্ছ? এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা শেয়ার যাচ্ছে। হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে এরকমটা আছে। এখানে আমি ডায়াগ্রামটা ড্র করে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি কি কি থাকছে। এখানে আউটপুট ছিল আমাদের, তাহলে এই হয়ে গেল আমাদের ওই এক একটা ব্লকের মধ্যে, সেই যে ব্লক দেখেছিলাম একটা মেমোরি সেল, তার মধ্যে কি থাকে, এক একটা যে মেমোরি সেল এরকম ছোট ছোট দেখিয়েছিলাম, তার মধ্যে এক একটা সেলের মধ্যে কি কি থাকছে ইন কেস অফ এস র্যাম। তো তার মধ্যে দেখো কি কি থাকছে। আমরা যদি এটাকে দেখি, এর মধ্যে কি কি আছে। একটা হচ্ছে আমাদের এসআর একটা ল্যাচ আছে। এখানে আমাদের কি কি ইনপুটস আছে দেখো। এখানে আমাদের একটা ন্যান্ড গেট, এইটা একটা ন্যান্ড গেট, এইটা হলো একটা ন্যান্ড গেট, সরি অ্যান্ড গেট, এটা হলো আরেকটা অ্যান্ড গেট, এবং এখানে আরেকটা অ্যান্ড গেট আছে। তিনটে অ্যান্ড গেট আমরা দেখতে পাচ্ছি। এবার এই অ্যান্ড গেট গুলোতে ইনপুট হিসাবে কি দিচ্ছি, এই যে অ্যান্ড গেট, এটাতে ইনপুট হিসাবে কে কে আছে। এখানে ইনপুট হিসাবে দেখো একটা আমাদের আছে ইনপুট, যে ইনপুট মানে হচ্ছে কি, যে ডেটাটাকে আমরা লিখতে চাইছি, যে ডেটাটাকে এস র্যাম, তো এটা হচ্ছে এস র্যাম। এস র্যামের ডায়াগ্রাম আঁকছি আমরা। এস র্যাম মানে কি, র্যামের মধ্যে আমরা রিডও করতে পারি, এর মধ্যে যে ডেটা আছে সেটাকে রিডও করতে পারি, অথবা আমরা চাইলে কিছু ডেটা এখানে লিখতেও পারি, রাইট অপারেশনও করতে পারি। যেহেতু র্যাম, তার মানে রিড এবং রাইট দুটোই হবে। তাহলে যদি আমরা কিছু লিখতে চাই, সেই লেখার জন্য 0 অথবা 1 যাই লিখতে চাই না কেন, সেটাকে তো দিতে হবে, অ্যাজ এ ইনপুট আমরা দেবো। তাহলে তার জন্য হচ্ছে ইনপুট টার্মিনালটা, এটা দিয়ে আমরা ইনপুট করব, ডেটাটাকে আমরা ইনপুট করব। একটা ডেটা আমরা এখানে ইনপুট করলাম, আর একটা হচ্ছে আমরা সেটাকে ইনভার্ট করে থ্রু নট গেট আমরা আরেকটা ন্যান্ড গেটের মধ্যে, অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের, আমরা রিড করতে চাইছি না রাইট করতে চাইছি, সেইটা তো দেখতে হবে। রিড অথবা রাইট কোনটা আমরা অ্যাকচুয়ালি করতে চাইছি, সেটা তো এস র্যাম জানবে কি করে কোনটা করতে চাইছি। তার জন্য এখানে একটা সিলেক্টর লাইন আছে, সেখানে লেখা আছে কি, রিড অথবা রাইট কমপ্লিমেন্ট। এর মানেটা কি, এর মানে হচ্ছে এই পিন যেটা, এটা একটা পিন, ঠিক আছে। এই পিনের মধ্যে আইদার 0 আসবে অথবা 1 আসবে। এবার যদি 0 আসে, তার মানেটা কি, 0 আসার মানে হচ্ছে রিড ইকুয়াল টু 0। যদি এই পিনে 0 থাকে, তার মানেটা কি, এই পিনে 0 থাকার মানে হচ্ছে রিড ইজ ইকাল টু 0, আর রাইট কমপ্লিমেন্ট ইজ ইকাল টু 0। কারণ রিড যা, রাইট কমপ্লিমেন্টও তাই। তাহলে রাইট কমপ্লিমেন্ট ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে কি অপারেশনটা হওয়া উচিত, এখানে কি অপারেশন হওয়া উচিত, রাইট কমপ্লিমেন্ট তো 0, তার মানে রাইট ইজ ইকাল টু কত, ডাব্লিউ ইজ ইকাল টু কত, ডাব্লিউ ইজ ইকাল টু নিশ্চয়ই 1। রাইট কমপ্লিমেন্ট যদি 0 হয়, দ্যাট মিনস ডাব্লিউ ইজ ইকাল টু 1, দ্যাট মিনস যদি এখানে 0 থাকে, তার মানে হচ্ছে এখানে রাইট অপারেশন হবে। আর যদি এখানে 1 থাকে, যদি এই পিনের ভ্যালু 1 হয়, তখন কি, যদি এই পিনের ভ্যালু রাইট, রিড অথবা রাইট কমপ্লিমেন্ট, এই পিনের ভ্যালু যদি 1 হয়, এই পিনে যদি আমরা 1 দিয়ে দিই, তখন কি হবে, রিড হবে। এখানে 1 দিলাম মানে রিড ইজ ইকাল টু 1, আর রাইট কমপ্লিমেন্ট ইজ ইকাল টু 1। রাইট কমপ্লিমেন্ট ইজ ইকাল টু যদি 1 হয়, দ্যাট মিনস কি, রাইট ইজ ইকাল টু হচ্ছে কত, ডাব্লিউ ইজ ইকাল টু কত, 0। 0। তার মানে এখানে কিন্তু তখন রাইট হবে না, তখন কি হবে, রিড হবে। রিড হবে মানে দেখো, 1 হলে আমার এই ন্যান্ড গেটে কত, এই অ্যান্ড গেটের ভেতরে কত ঢুকছে, এখানে যদি আমরা 1 দিই, তাহলে আমাদের এই অ্যান্ড গেটে কত ঢুকছে, এই অ্যান্ড গেটে আমার 1 ঢুকে যাচ্ছে। তখন আমার এই অ্যান্ড গেটটা হাই হবে, আউটপুটটা চলে আসবে। কোন আউটপুটটা আসবে, যেটা এখানে ছিল, যেটা এখানে আউটপুটে ছিল, সাপোজ এটা আমরা কিউ বলছি, তাহলে কিউতে যা ছিল সেই ডেটাটা এখানে চলে আসবে। প্রোভাইডেড আরো কন্ডিশন আছে, যে আমাকে সিলেক্ট, এটা একটা সিলেক্ট ইনপুট, এই সিলেক্ট ইনপুটটা হাই হতে হবে। এটা মানে চিপটা এনেবল আছে, এটা যদি হাই না থাকে তাহলে কোনো কাজই হবে না। তার মানে স্যার চিপটা ওটা এনেবল করছি কিভাবে? এটা তো স্যার অ্যান্ড গেটের ইনপুটের সাথে কানেক্ট আছে। কোনটাকে বলো,
এই সিলেক্টটা ওয়ান সিলেক্টটাকে হ্যাঁ এনেবল করছি কি সিলেক্টটা এক্সটার্নাল, মানে সিলেক্ট মানে ওটা ধরো চিপ সিলেক্ট, যেরকম আমরা এনকোডার বা ডিকোডার বা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার ওগুলোতে দেখাতাম না একটা করে এনেবল পিন থাকে, সেরকম এটাও হচ্ছে সিলেক্ট পিন। মানে এই সিলেক্ট পিনটা যদি আমরা বাইরে থেকে এটাকে ইয়ে করে দিই, এটাকে যদি ধরো আমরা 1 করে দিই, দ্যাট মিনস হচ্ছে সিলেক্ট এই এটা কাজ করবে, SRAM চিপটা কাজ করবে। আর যদি এটা 0 করে দিই, যদি এটা 0 করে দিই, তাহলে দেখো এই অ্যান্ড গেটেরও ইনপুটে 0 ঢুকবে, মানে সরি এই অ্যান্ড গেট যেটা আছে এই দিকের অ্যান্ড গেট, এখানে একটা ইনপুট কত হয়ে যাচ্ছে, সিলেক্টটা তো সব জায়গাতেই ঢুকছে, মানে এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এর আউটপুটও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, তার মানে এই আউটপুটও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 ঢুকছে, দ্যাট মিনস এই আউটপুটও 0 হয়ে যাচ্ছে। তার মানে সিলেক্ট ইকুয়াল টু যদি 0 হয় কোনো কাজই করবে না, সিলেক্টটাকে 1 হতেই হবে। এবার ধরো সিলেক্টটা 1 আছে, তার মানে এখানেও 1 ঢুকছে, এখানেও 1 ঢুকছে। আবার এরপরে ডিপেন্ড করছে যদি আমরা যে ইনপুটটা দিচ্ছি, আমরা এখানে একটা ইনপুট দিচ্ছি আর এখানে আরেকটা ইনপুট, সেটাকে মানে যে ইনপুটটা দিচ্ছি আমরা এই অ্যান্ড গেটের মধ্যে, সেটাকেই কমপ্লিমেন্ট করে আমরা এখানে ঢুকিয়ে দিচ্ছি, সেটা তো গেল। আর একটা হচ্ছে রিড এবং রাইট অপারেশন। এবার কোনটা আমরা করতে চাইছি, রিড করতে চাইছি না রাইট করতে চাইছি? যদি আমরা রিড করতে চাই তাহলে এই পিনের ভ্যালু 1 হবে। এই পিনের ভ্যালু যদি 1 হয়, তার মানে এখানে 1 চলে যাবে, এখানে 1 চলে যাবে, তখন আমার এই আউটপুট পিনটা কি হয়ে যাবে, এটা হাই, মানে এই আউটপুট যে অ্যান্ড গেট, এটা তিনটে ইনপুটই দেখো হাই, কিউ আছে, এদিক থেকে সিলেক্ট চিপ সিলেক্টটাও হাই আছে, আবার রাইট যেটা 1 সেটাও 1 আছে, তার মানে তিনটে যদি 1 হয় তখন একটা আউটপুট আমরা পাবো। মানে আউটপুট আমরা পাবো সেটা হচ্ছে মানে কিউ এর উপরে ডিপেন্ড করছে, কিউতে যা ভ্যালু থাকবে সেটাই আউটপুট হয়ে যাবে, কারণ এটা 1 আছে, চিপ সিলেক্টটা 1 আছে এবং এটাও 1 আছে, দুটো 1 আছে, তারপরে তিনটে জিনিসের মধ্যে অ্যান্ড অপারেশন হচ্ছে 1 অ্যান্ড কিউ। এবার কিউ এর ভ্যালু যা হবে সেটাই আউটপুট হিসেবে বাইরে বেরিয়ে আসবে। কিউ এর ভ্যালু যদি 0 হয় আউটপুট 0 হবে, কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। দ্যাট মিনস এইভাবে আমরা এর মানে এর ভেতরে যে ডেটাটা আছে সেটাকে বাইরে নিয়ে আসতে পারবো, আউটপুট করতে পারবো। দ্যাট মিনস কি অপারেশন, এটা হচ্ছে রিড অপারেশন, আমরা রিড করতে পারছি। এবার যদি আমরা কিছু এখানে রিড না করে আমরা যদি লিখতে চাই, মানে এর ভেতরে আমরা কিছু ডেটা স্টোর করতে চাই, ঠিক আছে, স্টোর করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে ইনপুট দিতে হবে, এস এবং আর এর মধ্যে আমাকে কিছু ইনপুট তো দিতে হবে। এবার সেটা ইনপুট দেওয়ার জায়গা হচ্ছে এই ইনপুট পিনের মাধ্যমে ইনপুট ডেটা তো এখানে আসবে, ঠিক আছে, সেটা সবসময় আসছে। সিলেক্ট যেটা আছে, সিলেক্টটাও হাই আছে, এটাও হাই আছে, এটাও হাই আছে, তার মানে আমাদের এখানে একটা কিছু ঢুকলো, এখানেও একটা হাই ঢুকলো। এবার হচ্ছে কি রিড অথবা রাইট অপারেশন। এবার আমরা করতে কি চাইছি, আমরা রাইট করতে চাইছি। রাইট করতে চাইতে গেলে এখানে আমায় কি করতে হবে, এখানে 0 রাখতে হবে। এখানে যদি আমরা r equal to 0 করছি, দ্যাট মিনস রাইট কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস রাইট ইকুয়াল টু 1, তার মানে রাইট অপারেশন হবে। তখন কি হচ্ছে, তখন আমার এখানে এই দেখো এখান দিয়ে এখানে 1 ঢুকছে, এখানেও 1 ঢুকছে, ঠিক আছে, তার মানে কি সিলেক্টও হাই আছে এবং আমাদের রাইট অপারেশনের জন্য এখানে এটাও 1 আর এখানেও 1 ঢুকছে। তারপরে কি আমাদের ইনপুটের উপরে ডিপেন্ড করবে, যদি আমরা ইনপুটটা যদি 0 রাখি তাহলে এখানে 0 আসবে, তার মানে এই অ্যান্ড গেটের আউটপুট 0 হয়ে যাবে। আর এটা যদি 0 হয় তাহলে নিশ্চয়ই এখানে কত হবে, এখানে নিশ্চয়ই 1 হবে, তাহলে 1 এখানে ঢুকলো, তাহলে এখান দিয়ে 1 চলে আসবে, তার মানে s ইকুয়াল টু 0 r ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। সেটা এসআর ল্যাচে যেরকম ফাংশন করার করবে, এসআর ল্যাচের ফাংশন ওয়াইজ এখানে আউটপুটটা সেই মতো স্টোর হয়ে যাবে। তার মানে আমরা একটা ভ্যালু যেটাকে আমরা লিখতে চাইছি সেটাকে আমরা এখানে স্টোর করতে পারলাম, ঠিক আছে। আবার যদি ধরো আমরা ইনপুট ইকুয়াল টু 1 করে দিই, তাহলে এখানে 1 ঢুকবে, এটা নট গেট আছে, এখানে 0 ঢুকবে, তখন আমার কি এই অ্যান্ড গেটের আউটপুটটা 0 হবে, এই অ্যান্ড গেটের আউটপুট 1 হবে, তার মানে s ইকুয়াল টু 1 হলো, and r ইজ ইকুয়াল টু তখন আমার 0 হয়ে গেল, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার যখন r ইকুয়াল টু 1 দিচ্ছে, তারপর ছবিটা যা যখন r ইকুয়াল টু 1 দিচ্ছে তখন রেড কালারে যেটা আছে সেটা অ্যান্ড গেটের ইনপুটে 0 আসছে। তা ইনপুট সেই অবস্থায় যাই দিই না কেন অ্যান্ড গেটের আউটপুট তো সবসময় তো 0ই আসবে। যখন আমরা r ইজ ইকুয়াল টু 0 দিচ্ছি তখন, তাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, r ইকুয়াল টু যখন 1 দিচ্ছি স্যার, 1 এর কথা বলছেন। r ইকুয়াল টু যখন 1 দিচ্ছ, r ইকুয়াল টু যদি 1 দিচ্ছ তখন, তাহলে এখানে 1 দিলে, তার মানে এই এখানে 1 ঢুকলো, আর ওখানে 1 হলে এটা তো আউট নট গেট আছে, তাহলে এর আউটপুট কত 0, তখন আমার এই অ্যান্ড গেট গুলো কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না,
এও কোনো কাজ করবে, মানে এদের আউটপুট অলওয়েজ 0 হবে, s ইকুয়াল টু 0 আর ইজ ইকুয়াল টু 0 হবে, মানে মেমোরি কন্ডিশন। তো তখন কি হবে, তখন আমাদের তো কিছু এখানে লেখার দরকার নেই, আমরা ইনপুট ডেটা যেটা সেটা কিন্তু আমরা এখানে লিখতে চাইছি না। ল্যাচে যেটা থাকবে সেটা তখন মানে ওইটা আউটপুটে যেটা এখানে যা ছিল থেকে যেটা স্টোর হয়ে এখানে ছিল কিউতে যেটা ছিল সেটাই আমার এখান দিয়ে বাইরে বেরিয়ে আউটপুট হয়ে যাবে। আমি সেটাই তো চাইছি, রিড করতে চাইছি। তো মানে কিউতে যা ছিল সেটাকে আমরা আউটপুটে পেতে চাইছি, সেটা পেয়ে যাব যদি আমরা এখানে রাইট ইজ ইকুয়াল টু 1 করে, সরি রিড ইকুয়াল টু 1 করে দিই, তাহলে আমরা যেটা এখানে কিউ যে ইকুয়াল টু যা ছিল সেটা পেয়ে যাবো, মানে এই ল্যাচের মধ্যে যা স্টোর হয়েছিল সেটা আউটপুটে পেয়ে যাবো। ঠিক আছে, আর যখন আমরা রিড অপারেশন নয়, আমরা যখন রাইট করতে চাইছি, রাইট করতে চাইলে এখানে আমরা 0 দেবো, এখানে আমরা 0 দেবো, তখন এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমরা 0 দিই, ধর এখানে যদি আমরা 0 দিই তাহলে এখানেও 0 ঢুকবে আর এখানে 1 ঢুকবে, তাহলে তখন আমার এই অ্যান্ড গেটটা আর এই অ্যান্ড গেট এরা ফাংশনাল হয়ে যাবে। আর তখন আমার দরকারটা কি, তখন আমার দরকার হচ্ছে ল্যাচের মধ্যে ডেটাটাকে স্টোর করা, তখন তো আর আমার আউটপুটে কিছু পাওয়ার দরকার নেই। আমরা চাইছি কি, তখন এই ল্যাচের মধ্যে আমরা তখন আউটপুট নিয়ে আমাদের দরকারই নেই, আউটপুট 0 হয়ে যাচ্ছে অবশ্যই, এবং সেটা আমাদের প্রয়োজনও নেই। আমরা তখন কি চাইছি, আমরা চাইছি হচ্ছে এই যা ডেটা ইনপুটে আমরা দিয়েছি সেটাকে আমরা এই ল্যাচের মধ্যে স্টোর করতে চাইছি, তো সেই কাজটা হয়ে যাবে, স্টোর করার কাজটা এখানে হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটা SRAM এর মধ্যে, SRAM সেল যদি আমরা দেখি তার মধ্যে কি কি থাকছে। সুতরাং এই ব্যাপারটাকে যদি আমরা একটা ব্লকের আকারে প্রকাশ করি, একটা ব্লক দিয়ে যদি এক্সপ্রেস করি, তাহলে আমরা এরকমটা লিখতে পারি, মানে ওই যে ছোট ছোট এক একটা ব্লক বলেছিলাম না, মেমোরি সেল, এক একটা মেমোরি সেল, ধরো এটা একটা মেমোরি সেল, ঠিক আছে, এটা একটা মেমোরি সেল। তাহলে এর মধ্যে কি কি থাকছে, এর মধ্যে থাকছে হচ্ছে আমাদের একটা ইনপুট, এখান দিয়ে আমরা একটা ইনপুট দিচ্ছি, মেমোরি সেলের মধ্যে আমরা কি দিচ্ছি, আমরা এদিক থেকে একটা ইনপুট দিচ্ছি, আর কি দিচ্ছি বলো, একটা হচ্ছে আমরা রিড অথবা রাইট অপারেশনের জন্য দিচ্ছি, এখান দিয়ে আমরা দিচ্ছি তো একটা রিড অথবা রাইট, কি করবে মেমোরি সেলটা, কি করতে চাইছে, রিড করতে চাইছে না রাইট করতে চাইছে, তার জন্য একটা ইনপুট থাকবে। আর একটা কি ইনপুট থাকবে বলো, আর একটা ইনপুট হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সিলেক্ট, মানে এই মেমোরি সেলটাকে আমরা অ্যাক্টিভেটেড রাখতে চাইছি না এটা কোনো কাজ না করুক আমরা সেটা চাইছি, সেটার জন্য একটা সিলেক্ট থাকবে। এবং ফাইনালি এখান দিয়ে একটা কি থাকবে, এটা আউটপুট থাকবে, এখান দিয়ে আমরা ফাইনালি একটা আউটপুট পাবো। তাহলে এই হচ্ছে একটা মেমোরি সিলেক্ট করব অ্যাড্রেস অনুসারে। তো হ্যাঁ, মানে সিলেক্ট মানে কি, এটা না, এটা ওভারঅল সিলেক্ট লাইন বলতে কি, এটা হচ্ছে তোমার এই মেমোরি সেলটাকেই যে আমরা সিলেক্ট করতে চাইছি সেটাকেও তো বোঝাতে হবে, মানে আমি কোন পার্টিকুলার মেমোরি সেল, তো এরকম অনেকগুলো থাকবে, হ্যাঁ অ্যাড্রেস অনুযায়ী হবে ব্যাপারটা, মানে ধরো এরকম অনেক মেমোরি সেল আছে, তার মধ্যে কোন মেমোরি সেলের মধ্যে আমি রিড বা রাইট করতে চাইছি, তো সেটা তো দেখতে হবে। তার জন্য সেই পার্টিকুলার, আমি ধরো এই পার্টিকুলার এই রো এর জন্য আমরা অ্যাক্টিভেট করতে চাইছি, তাহলে এর জন্য যে সিলেক্ট লাইনস আছে এগুলো হাই হয়ে যাবে, এই রো এর জন্য এই সিলেক্ট লাইনস গুলো হাই হলো। হয়তো আমরা আরো এরকম আরো রো আছে, আমরা সেগুলোকে অ্যাক্টিভেট করতে চাইছি না, তাহলে তার সিলেক্ট লাইনটাকে হাই করব না, আমি খালি এই রোটাকেই অ্যাক্টিভেট করতে চাইছি, তাহলে এর সিলেক্ট লাইনটাকে হাই করব, ঠিক আছে, সেরকম। তো এটা হয়ে গেল আমাদের একটা মেমোরি সেলের মধ্যে কি কি থাকছে পার্টস, সেটাকে যদি আমরা অ্যাজ এ সামারি হিসাবে দেখি, তো তাহলে SRAM এর যদি স্ট্রাকচারটা এরকম দেখি, তাহলে আমি ধরো একটা আগের দিন যেরকম দেখিয়েছিলাম সেরকম একটা এক্সাম্পল দিই। ধরো একটা SRAM এর 4x4 একটা SRAM সেলকে আমি শো করব, 4x4, তার মানে টোটাল কতগুলো এখানে বিট স্টোর হবে বলো, 4x4 মানে এখানে হচ্ছে টোটাল 16 খানা, ঠিক আছে, আগের দিন যেরকম দেখিয়েছিলাম সেরকমই 4x4 একটা মেমোরি সেল আছে, মানে SRAM আছে। তাহলে তার জন্য কি কি দরকার, তার জন্য প্রথমত দরকার আমাদের একটা ডিকোডার। ডিকোডার কেন দরকার আমি আগের দিনই বলেছি, এটা ধরো একটা ডিকোডার, ঠিক আছে, সেই ডিকোডারের মধ্যে কি হবে, আমাদের ইনপুট থাকবে, ইনপুট দিতে হবে। ডিকোডারের মধ্যে আমরা ক বিটের ইনপুট দেবো, 2 বিটের ইনপুট দিলেই হবে, আমার 2 বিটের ইনপুট দিলেই কটা আউটপুট পাবো, 2x4, 4টে আউটপুট পেয়ে যাবো। 4টে যে আউটপুট পেলাম এগুলো কি লাইন, এই আউটপুট গুলো কি লাইন বলো, আউটপুট গুলো হচ্ছে একটা ওয়ার্ড লাইন, এগুলো কি বোঝাচ্ছে, এটা একটা ওয়ার্ড লাইন, এটা একটা ওয়ার্ড লাইন, এটা একটা ওয়ার্ড লাইন, এবং এটা হলো আরেকটা ওয়ার্ড লাইনকে বোঝাচ্ছে, ঠিক আছে। 4টে আউটপুটকে আমরা এরকম করে দেখিয়ে দিলাম। আর হচ্ছে কি আমাদের কি থাকবে, ওয়ার্ড লাইন ছাড়াও হচ্ছে আমাদের বিট লাইনসও তো থাকবে, বিট লাইনস, মানে সেখান দিয়ে আমরা ডেটা ইনপুটস গুলোকে দিতে চাইছি, ঠিক আছে, সেখান দিয়ে ধরো আমরা ডেটা ইনপুট গুলোকে দিতে চাইছি। তাহলে আমি আগে এক এক করে ওই সেলগুলোকে দেখিয়ে দিই, এক একটা মেমোরি সেলকে আমি শো করে দিই। এখানে টোটাল কতগুলো সেল থাকবে বলো, 16টা সেল থাকবে। ধরো এটা একটা মেমোরি সেল, এটা একটা মেমোরি সেল,
ঠিক আছে, ধরো এখানে আর একটা মেমোরি সেল আছে এরকম, আমি 4x4 একটা সিম্পল দিয়ে বলছি, এরকম আরো অনেক বড় হতেই পারে। এটা একটা মেমোরি সেল হয়ে গেল। আবার এখানে ধরো একটা মেমোরি সেল আছে এরকম। এই যে সবুজ রঙের আঁকছি এগুলো কি বলতো, মেমোরি সেল মানে এক একটা ওই যে জিনিসটা দেখালাম এই ব্লকগুলো, ঠিক আছে, আগের পাতায় যে ব্লকটা দেখিয়েছিলাম, এই এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা কিন্তু এই এক একটা সবুজ রঙের ব্লক দিয়ে আমি শো করছি। তো এটা এখানে আমি 4x4 একটা মেমোরি সেলকে এখানে শো করলাম, 4x4। তাহলে আমাকে কি কি কানেক্ট করতে হবে বলো? প্রথমত তো আমাদেরকে সিলেক্ট লাইন্স যেটা বলছিলাম, সিলেক্ট লাইন্স মানেটা কি? সিলেক্ট লাইন্স মানেটা কি? মানে হচ্ছে যে এই ওয়ার্ড লাইনটা যখন সিলেক্টেড হবে, তার মানে এইগুলো সিলেক্ট লাইন, এই হলুদ রঙের যে কানেকশনস গুলো দেখাচ্ছি, মানে এক একটা ওয়ার্ড লাইনের সঙ্গে এক একটা মেমোরি সেল আমার যুক্ত আছে। এই ওয়ার্ড লাইনের সঙ্গে এই মেমোরি সেলটা যুক্ত আছে, এই মেমোরি সেলগুলো যুক্ত আছে, ঠিক আছে। এটা এক একটা কানেকশন হয়ে গেল। মানে এগুলো হচ্ছে এই হলুদ রঙের লাইন যেগুলো শো করছি, এগুলো হচ্ছে কিসের জন্য? এগুলো হচ্ছে সিলেক্ট লাইন্স বোঝানোর জন্য, যে কোনটাকে সিলেক্ট করব, কোন রো লাইনটা সিলেক্টেড হবে সেটা বোঝানোর জন্য। এবং তারও সঙ্গে এবার হচ্ছে কোন ধরো এবার হচ্ছে আমাদের এটাও থাকবে, ডেটা ইনপুট যেটা আমরা দিতে চাইছি, ডেটা ইনপুট যেরকম এখানে ছিল, এই যে ইনপুট ডেটা, এটাও তো দিতে হবে। ইনপুট ডেটাগুলো আমরা কিসের মাধ্যমে দেবো? আমরা যে ডেটা ধরো এখানে লিখতে চাই এই এক একটা সেলের মধ্যে, এগুলো তো একটা মেমোরি সেল, এই মেমোরি সেলের মধ্যে যে ডেটা লিখতে চাই সেগুলোকে আমরা দেবো কিসের ভায়া? সেগুলোকে আমরা দেবো হচ্ছে থ্রু আমাদের ডেটা লাইন, ঠিক আছে, ডেটা লাইন, বা এগুলোকে আমরা বলতে পারি বিট লাইন, ঠিক আছে। এটা একটা বিট লাইন হয়ে, এটা একটা বিট লাইন হয়ে গেল, যেগুলোকে হচ্ছে কলম লাইনও বলা যেতে পারে, ঠিক আছে। এটা একটা বিট লাইন হয়ে গেল এরকম, এটা একটা বিট লাইন হয়ে গেল, ধরো এখানে আরেকটা বিট লাইন হয়ে গেল এরকম, আবার ধরো এখানে আরেকটা বিট লাইনস হয়ে গেল। এই বিট লাইনস গুলোও কিন্তু মেমোরি সেলের সঙ্গে যুক্ত, এরকম করে এক একটা বিট লাইন এক একটা মেমোরি সেলের সঙ্গে এইভাবে যুক্ত আছে। এগুলো হচ্ছে ওই ইনপুট গুলো, যেটা ইনপুট টার্মিনাল বলেছিলাম সেইগুলো, এইভাবে এইভাবে যুক্ত আছে। আর কি থাকবে? ইনপুট তো হয়ে গেল, সিলেক্ট লাইন্স হয়ে গেল, আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে রিড অথবা রাইট অপারেশন। রিড করতে চাইছি না রাইট করতে চাইছি সেটাও তো জানাতে হবে, নয়তো এই সেলগুলো বুঝবে কি করে এখানে আমরা কি করতে চাই। তাহলে তার জন্য একটা ইনপুট থাকবে, সেটা হচ্ছে রিড অথবা রাইট অপারেশন বোঝার জন্য, তো সেটা একটা এক্সটার্নাল ইনপুট। এখানে আমরা ধরো লিখছি রিড অথবা রাইট কমপ্লিমেন্ট। সেই ইনপুটটা কোথায় গিয়ে ঢুকবে? হচ্ছে প্রত্যেকটি সেলেই চলে যাবে, এরকম ভাবে প্রত্যেকটি সেলেই কিন্তু ওটা যাবে, ঠিক আছে। ধরো এখানেও গেল, এখান দিয়ে দেখালাম প্রত্যেকটা সেলেই যাবে এটা, রিড অথবা রাইট, রিড অথবা রাইট। আবার এখান দিয়ে আমরা টেনে নিলাম এটাকে, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, এবং এটা এখানে চলে গেল। এটা হচ্ছে রিড অথবা রাইট বোঝানোর জন্য। একইভাবে এই লাইনও বরাবর থাকবে, এখানে ঢুকবে এগুলো, এবং এখানেও চলে আসবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল রিড রাইট। এখানে এটা ছিল আমাদের ডিকোডার, ডিকোডারের মধ্যে আমরা দিয়েছিলাম কত 2x4 ডিকোডার ছিল, এটা 2x4। তাহলে এটা ছিল কি আমাদের, এটা ছিল ওয়ার্ড লাইন, এটা হচ্ছে ওয়ার্ড লাইন নাম্বার 0, এটা হচ্ছে ওয়ার্ড লাইন নাম্বার 1, এটা ছিল ওয়ার্ড লাইন নাম্বার আমাদের 2,
আর এটা হচ্ছে ওয়ার্ড লাইন নাম্বার 3, এটা হচ্ছে ওয়ার্ড লাইন নাম্বার 3, চারটে ওয়ার্ড লাইন। আর এগুলো হচ্ছে এক একটা বিট লাইন। এই বিট লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা কি ঢোকাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এখান দিয়ে ডেটাটাকে ঢোকাচ্ছি। তাহলে আমরা ডেটাই লিখছি এগুলোকে, এটা ধরো D0, এটা ধরো D1, এটা ধরো D2 এবং আরেকটা হচ্ছে D3। তাহলে চারটে ডেটা লাইন আছে আমাদের, চারটে ডেটা লাইনের মাধ্যমে যে ইনপুট আমরা দিতে চাই আমরা এই মেমোরি সেলগুলোর মধ্যে সেগুলোকে লিখতে পারছি। আর এই যে দুটো এরা কি, এরা হচ্ছে অ্যাড্রেস ইনপুট, অ্যাড্রেসটাকে বোঝাবে, এটা হচ্ছে অ্যাড্রেস ইনপুট। আর এই মেমোরি চিপ মানে এটাও একটা ডিকোডার যেটা আছে, সেখানে আমরা এই চিপটাকে যখন এনেবল করতে চাইবো তার জন্য এখানে একটা চিপ এনেবল একটা পিন থাকবে, ঠিক আছে। আমরা এরা যদি এই পিনটাকে যদি আমরা লো করে রেখে দিই, সিই এই পিনটাকে যদি আমরা লো করে রেখে দিই তাহলে এটা চিপটা কাজ করবে, ঠিক আছে, তাছাড়া কাজ করবে না। চিপ এনেবল একটা পিন থাকবে এটা। তো এরকম ভাবে এটাকে সিই মানে সিই কমপ্লিমেন্ট মানে অ্যাক্টিভ লো যদি হয়, এটা অ্যাক্টিভ লো, ঠিক আছে। মানে সিই কমপ্লিমেন্ট এই পিনে যদি আমরা 0 দিই তাহলে চিপ এনেবলটা কত হবে, সিই ইজ ইকুয়াল টু যদি কমপ্লিমেন্ট, সিই কমপ্লিমেন্ট যদি হয় ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সিই ইজ ইকুয়াল টু 1 হবে, মানে তখন চিপটা এনেবলড হয়ে যাবে। সিই ইজ ইকুয়াল টু 1 হবে তখন চিপটা এনেবল হয়ে যাবে যদি এটা অ্যাক্টিভ লো হয়। এটা সিইও ইউজ করা যেতে পারে, এটাকে সিইও লেখা যেতে পারে এটাকে, ঠিক আছে। অনেক সময় সিইও শুধু লেখা যেতে পারে, তাহলে কি হবে তখন এটার এই পিনের ভ্যালু 1 হলে তখন এই চিপটা কাজ করবে, সিই লিখে দিলেই হবে, ঠিক আছে। এরকম কোনো রুল নেই এখানে, যেটা সিই যদি হয় তাহলে এটা 1 দিতে হবে, এই পিনটাতে আমাকে 1 দিতে হবে, তাহলে এই চিপটা কাজ করবে, ঠিক আছে। এবার হচ্ছে কি দেখো, যখন এই চিপটা কাজ করবে তখন আমি এখানে অ্যাড্রেস কিছু একটা দেবো, ধরো অ্যাড্রেস আমি দিলাম হচ্ছে 01, সাপোজ আমি 01 অ্যাড্রেস দিলাম, তার মানে তখন কোন ওয়ার্ড লাইনটা সিলেক্টেড হবে বলো, 01 মানে এই ওয়ার্ড লাইনটা হাই হবে, এই ওয়ার্ড লাইনের যে করসপন্ডিং লাইনটা এটা এনার্জাইজড হয়ে যাবে, মানে এই লাইনটা এনার্জাইজড হবে, কোন লাইনটা, এই ওয়ার্ড লাইনটা, ওয়ার্ড লাইন নাম্বার 1 এইটা এনার্জাইজড হয়ে যাবে। তখন আমাদের কোন কোন মেমোরি সেলগুলো অ্যাক্টিভেটেড হবে, তখন দেখো এখানে কিন্তু এই হলুদ লাইনে কিছু ঢুকছে না, এই হলুদ লাইনে কিছু ঢুকছে না, এগুলোতেও ঢুকছে না, মানে তখন আমার কোন কোন মেমোরি সেলগুলো সিলেক্টেড হবে, এইটা হবে সিলেক্টেড, এইটা সিলেক্টেড হবে, এইটা সিলেক্টেড হবে এবং এইটা সিলেক্টেড হবে, এই মেমোরি সেলগুলোই কিন্তু সিলেক্টেড হবে। আমরা যেটা এবার রিড অথবা রাইট অপারেশন করতে চাই আমরা এই সেলগুলোর মধ্যেই করতে পারবো, ঠিক আছে। এবার এখানে এটা একটু ডিটেলসে দেখানো হয়নি যে এখানে খালি আমাদের ওয়ার্ড লাইনই সিলেকশনটা দেখিয়েছে, কিন্তু এখান দিয়ে আমরা বিট লাইনও সিলেকশন করতে পারি, ঠিক আছে। এখান দিয়ে আমরা বিট লাইনকেও সিলেক্ট, ধরো এইখানে আমাদের এই চারটে যে মেমোরি সেল, এইটা 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 এবং এইটা, এই চারটেই তো সিলেক্টেড হয়ে গেছে। এখন ধরো আমি কোনো একটা পার্টিকুলার আমি ধরো এইটাতে লিখতে চাই, বাকিগুলোতে লিখতে চাই না, তাহলে আমি এইটাকে আবার সিলেক্ট করবো কি করে? তো তার জন্য আমাদের এখানে রো অ্যাড্রেস ডিকোডার যেটা এখানে আছে তার সঙ্গে একটা কলম অ্যাড্রেস ডিকোডারও থাকা উচিত, সেটা এখানে দেখানো হয়নি, কিন্তু কলমটাকেও ডিকোড করা যেতে পারে, ঠিক আছে। মানে এই একটা ডিকোডার ব্যবহার করলেও হবে, সেখানে আমরা সিলেক্ট করে নেবো যে কখন আমরা রো অ্যাড্রেসটাকে ডিকোড করতে চাইছি আর কখন আমরা কলম অ্যাড্রেসটাকে ডিকোড করতে চাইছি। যখন আমরা কলম অ্যাড্রেসটাকে ডিকোড করতে চাইবো তখন মানে এর জন্য আলাদা আরো দুটো পিন এখানে অ্যাক্টিভেট করা যেতে পারে। একটা হচ্ছে ধরো এখানে আরো দুটো পিন দেওয়া যেতে পারে, একটা হচ্ছে রো অ্যাড্রেস স্ট্রোক RAS, এটা হচ্ছে অ্যাক্টিভ লো থাকে, আর একটা হচ্ছে পিন দেওয়া যেতে পারে, এটা হচ্ছে স্যার একসঙ্গে কাজ করবে, তাহলে সে দুটো ইউজ করব না, CAS না, CAS মানে কি, একটা হচ্ছে রো কলম অ্যাড্রেস স্ট্রোক আর একটা হচ্ছে রো অ্যাড্রেস স্ট্রোক, ঠিক আছে। এগুলো অ্যাক্টিভ লো পিন হয়, মানে ধরো যখন আমাদের রো অ্যাড্রেস স্ট্রোকটাকে আমরা 0 রাখলাম, এগুলো অ্যাক্টিভ লো পিন। অ্যাক্টিভ লো পিনের মানে বুঝতে পেরেছো তো, যখন এগুলোর ভ্যালু 0 হবে তখন এই কাজটা হবে অ্যাকচুয়ালি। তার মানে RAS বা রো অ্যাড্রেস স্ট্রোক এই পিনে যদি আমরা 0 দিই, প্রথমে ধরো রো অ্যাড্রেস স্ট্রোকে আমরা 0 দিলাম, তার মানে কি এখন এই অ্যাড্রেস যেটা আসছে সেটা রো অ্যাড্রেসকে বোঝাচ্ছে, তখন আমাদের যদি 01 এখানে দিই তখন আমাদের এই ওয়ার্ড লাইনটা সিলেক্টেড হয়ে গেল, হলো রো অ্যাড্রেস যখন সিলেক্টেড হয়ে গেল, তারপরে ধরো আমরা কলম অ্যাড্রেস স্ট্রোক এটাকে 0 করলাম, এটাকে 0 করলাম, তখন কি হবে, তখন আমার কলম অ্যাড্রেসটা সিলেক্টেড হলো, তখন আমরা কি করব, ধরো আমি এখানে 11 করে দিলাম, কলম অ্যাড্রেস স্ট্রোকটাকে সিলেক্ট করে ধরো আমরা 11 এখানে দিলাম, তখন কি হবে, তখন কোন অ্যাড্রেসের ভ্যালু, কোন কলমের ভ্যালু 11, এটা দেখো এটা হচ্ছে 0 নাম্বার, মানে তখন কি হবে বলো, কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি এদিকটা এটাকে 00 লেখা হয়েছে, তাহলে
এটা এদিক থেকে যদি 0 হয় তাহলে 1 1 বলতে তাহলে এইটাকে বোঝাবে, এইটাকে বোঝাবে, ঠিক আছে? ওদিক থেকে শুরু হয়েছে যেহেতু, তাহলে এইটাকে বোঝাবে। এইটা হচ্ছে 1 1, কারণ এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে 3 নাম্বার। আমার এখানে 1 1 তো, তাহলে এইটা 3 নাম্বার, তাহলে এইটাকে বোঝাবে। 1 1 মানে এইটা D3 টা, তাহলে এই লাইনটা সিলেক্টেড হবে, মানে এই চিপটা তখন আমার সিলেক্টেড হয়ে যাবে। তার মানে এখানে দুটো সিলেকশন করারও জায়গা থাকবে। আমি কখন রো অ্যাড্রেসটাকে সিলেক্ট করছি, তারপরে আমরা কলম অ্যাড্রেসটাকে সিলেক্ট করব। এই দুটো জিনিস সিলেক্টেড হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে রিড অথবা রাইট, রিড করতে চাইছি না রাইট করতে চাইছি, সেইটা সেই অপারেশনটা তারপরে ঘটবে। স্যার D3 D2 এ তো আমরা ডেটাটাকে মানে পাঠাবো, এই ডেটাটাকে পাঠাবো, কিন্তু আমরা স্যার বিট লাইন ইউজ করতে পারি না স্যার? এটা যেমন একটা ডিকোডারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওইটার সাথে তো তাহলে আবার কানেকশন করতে হবে তো স্যার। হ্যাঁ ওটার কানেকশনটা দেখানো হয়নি এখানে। অ্যাকচুয়ালি একটা মাল্টিপ্লেক্সার থাকবে, মানে আমরা কোন এর ভ্যালুটাকে পেতে চাইছি, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার, এটা এখানেও একটা থাকবে। মানে এটা জাস্ট আমরা যখন ডি র্যামের স্ট্রাকচারটা দেখাবো ওটাতে আমার করা আছে ওটা, ঠিক আছে? ডি র্যামের স্ট্রাকচারটা যেরকম এস র্যামেরও স্ট্রাকচার অলমোস্ট সেম, মানে কনস্ট্রাকশন গুলো আলাদা। ডি র্যাম দুটোই তো র্যাম, তাই না? দুটোই হচ্ছে র্যাম, ডি র্যামও র্যাম আর এস র্যামও র্যাম, দুটোই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে দুটোরই মানে এই অ্যাড্রেসিং এর ব্যাপার এগুলো সেম, খালি পার্থক্যটা হচ্ছে এই কনস্ট্রাকশনে। মানে এখানে আমাদের এক একটা যে মেমোরি সেল, এই যে এক একটা মেমোরি সেল এগুলো তৈরি হচ্ছে কি দিয়ে, সেইটাতে পার্থক্য। এই যে মেমোরি সেল এস র্যামের ক্ষেত্রে তৈরি হচ্ছে আমাদের এই এত কিছু দিয়ে, একটা এসআর ল্যাচ, 3টে অ্যান্ড গেট, এসব লাগছে, ঠিক আছে? এটা হলো যখন আমরা এসআর ল্যাচ ব্যবহার করে করছি। আমি পরের ডিটেল অ্যাড্রেসিংটা ডি র্যামের ক্ষেত্রে যখন আছে তখন পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? আপাতত এরকম দেখে রাখো যে আমরা এইরকম ভাবে রো এবং কলম দুটোকেই সিলেক্ট করতে পারি, এবং রো এবং কলম দুটোকে সিলেক্ট করবার পরে আমরা সেখানে ডেটাটাকে স্টোর করতে পারি, ঠিক আছে? এবং এরা এইরকম ভাবে অ্যারেঞ্জ করা থাকে। তো এটা হয়ে গেল আমাদের যখন আমরা এসআর ল্যাচ ব্যবহার করে করছি। তো এসআর ল্যাচ ব্যবহার ছাড়াও এখানে আমাদের হচ্ছে কি এই এস র্যাম সেলগুলোকে জেনারেলি 6 ট্রানজিস্টার মডেল দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়। 6 ট্রানজিস্টার মডেল দিয়ে অথবা 4 ট্রানজিস্টার মডেল দিয়ে এদেরকে ইমপ্লিমেন্ট করা হয়। তো সেই মডেলগুলো কি? 6 ট্রানজিস্টার মডেল, 6T মডেল অফ এস র্যাম, এটা আমি বলবো। এখানে কি হয়, এগুলো কিন্তু এক একটা এই মেমোরি সেলের কনস্ট্রাকশনটা বলছি। হ্যাঁ, এই এক একটা মেমোরি সেল যেটা, এই এক একটা মেমোরি সেলের মধ্যে এখানে আমি ওই ল্যাচ দিয়ে বললাম, এবার হচ্ছে 6 ট্রানজিস্টার দিয়ে কিভাবে করা যায় সেটা বলবো। তো দেখো এখানে হচ্ছে যেটা থাকবে, একটা হচ্ছে ওয়ার্ড লাইন থাকবে উপরে, এদিকে একটা হচ্ছে কি ওয়ার্ড লাইন থেকে বেরিয়ে আসবে আমাদের এখানে একটা ট্রানজিস্টার থাকবে, এখানে একটা ট্রানজিস্টার, এটা হলো মস ট্রানজিস্টার, ঠিক আছে? মসফেট, এটা হলো একটা মসফেট। তাহলে এই মস ট্রানজিস্টারের এটা কোন টার্মিনাল? এটা হচ্ছে গেট টার্মিনাল, এটা হলো গেট টার্মিনাল। আচ্ছা, এখানে থাকবে কি আমাদের, এখানে থাকবে একটা ইনভার্টার, এখানে থাকবে একটা ইনভার্টার। ইনভার্টার মানে কি? ইনভার্টার মানে হচ্ছে আমরা মস দিয়ে তৈরি করব একটা ইনভার্টার। ইনভার্টারটা অলরেডি তোমাদেরকে বলা ছিল, সিমস ইনভার্টার বলেছিলাম আগে একবার, সিমস ইনভার্টার আমি একবার বলেছিলাম, সেই রকম কনস্ট্রাকশন। তাহলে এখানে কি থাকছে, এটা একটা মস, এটা একটা মস, এখানে এরকম একটা মস, এখানে থাকবে, এটা কনস্ট্রাকশনটা কমপ্লিট করে দিই, এটা একটা মস, এই এটা একটা ইনভার্টারের এদিক হয়ে গেল। আচ্ছা, ওখানে আরেকটা ইনভার্টার এরকম এঁকে দেবো, এটা হয়ে গেল ড্রেন টার্মিনাল। তাহলে এখানে একটা প্লাস ভিডিডি দিতে হবে, ভিডিডি, ড্রেন টার্মিনাল। আর এগুলো কি টার্মিনাল? এগুলো হচ্ছে এই ট্রানজিস্টারগুলোর, এগুলো হচ্ছে গেট টার্মিনাল। এর গেটের সঙ্গে এর গেট শর্টেড, এর গেটের সঙ্গে এর গেট শর্টেড, ঠিক আছে? এবার এই যে পাস ট্রানজিস্টার ছিল, এটা হচ্ছে একটা পাস ট্রানজিস্টার, ঠিক আছে? এই পাস ট্রানজিস্টারের এটা আমরা এখানে কানেক্ট করে দেবো। পাস ট্রানজিস্টারের টার্মিনালটা আমরা এখানে, এর যে আউটপুট, এই যে এটা একটা ইনভার্টার, এটা কি? এটা তো একটা ইনভার্টার, তোমরা জানো এটাকে একটা ইনভার্টার বলে, কারণ এটা হচ্ছে ড্রেন টার্মিনাল আর এদের গেটগুলোকে শর্ট করে রেখেছি।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনভার্টার, মানে আমরা এখানে যে ইনপুটটা দেবো, এখানে যা ইনপুট দেবো আমরা এখানে তার ইনভার্টার আউটপুটটা পেয়ে যাবো। এটাই কি ইনভার্টারের কাজ। আমরা ইনপুট দেবো কোথায়, এইখানে, আর আউটপুট পাবো কোথায়, এইখানে। এবং এখানে যা ইনপুট দেবো, এখানে যদি আমরা 0 দিই তাহলে এখানে আমরা 1 পেয়ে যাবো। এটাই হয়, এটাই হচ্ছে ইনভার্টারে হয়। তাহলে এদিকেও একটা ইনভার্টার আছে, এদিকেও আরেকটা ইনভার্টার আছে। আচ্ছা, এইদিকে কি থাকবে, এই ইনভার্টারের যেটা এই টার্মিনাল, এটা সিমিলারলি এদিকে একটা পাস ট্রানজিস্টর আবার থাকবে, এদিকেও একটা পাস ট্রানজিস্টর থাকবে। এবং সেই পাস ট্রানজিস্টরের যেটা গেট টার্মিনাল, সেটা আমাদের উপরের ওই ওয়ার্ড লাইন যেটা আছে, এই ওয়ার্ড লাইনের সঙ্গেই যুক্ত থাকবে। এটা হলো আমাদের ওয়ার্ড লাইন। এটা কি ওয়ার্ড লাইন, যেরকম আমাদের থাকে মেমোরির মধ্যে কি থাকে, একটা ওয়ার্ড লাইন থাকে, আর একটা হচ্ছে, মানে একটা নয় অনেকগুলোই ওয়ার্ড লাইন থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। আর একটা হচ্ছে বিট লাইন থাকে, এবং বিট লাইন ওয়ার্ড লাইনের ইন্টারসেকশনে আমাদের এক একটা মেমোরি সেল কানেক্টেড থাকে। তো এটা হলো সেই ওয়ার্ড লাইন। ওয়ার্ড লাইনগুলো গেট টার্মিনাল অফ দা পাস ট্রানজিস্টর তার সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবার আমি কনস্ট্রাকশনটা কমপ্লিট করি। এদিকে থাকবে কি, এদিকে থাকবে হচ্ছে আমাদের একটা বিট লাইন, এদিকে থাকবে একটা আমাদের বিএল, যেটাকে আমরা বলছি কি বিট লাইন, এটাকে কি বলছি, বিট লাইন, বিএল। আর এদিকে থাকবে একটা আমাদের বিট লাইন কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বিট লাইন কমপ্লিমেন্ট। মানে এখানে যা ভ্যালু থাকবে বিট লাইনের যা ভ্যালু, এখানে বিট লাইন কমপ্লিমেন্টে এখানে তার বিপরীত ভ্যালুটা থাকবে আর কি। এটা হচ্ছে বিএল কমপ্লিমেন্ট। এতেই কনস্ট্রাকশনটা কমপ্লিটেড হলো না, কনস্ট্রাকশনটা আরো আছে। কি হবে না, আমাদের এই টার্মিনালটা তো এখানে যুক্ত আছে, এখানেই নয়, তারপরে আবার এটা এখানে গিয়েও যুক্ত থাকবে। ঠিক আছে, এটা এরকম ভাবে যুক্ত আছে। আর এই যে টার্মিনালটা এই পাস ট্রানজিস্টরে যেটা এখানে যুক্ত ছিল, মানে এই যে আমাদের ইনভার্টার, এটা একটা ইনভার্টার, এদিকে এটা একটা ইনভার্টার, দুদিকে দুটো ইনভার্টার। ইনভার্টার গুলোর ইনপুট টার্মিনাল কোনটা, ইনপুট হচ্ছে এইটা, আউটপুট হচ্ছে এইটা। সিমিলারলি এর ক্ষেত্রে ইনপুট কোনটা, ইনপুট হচ্ছে এইটা, আউটপুট হচ্ছে এইটা। ইনপুট আউটপুট গুলোকে কিভাবে যুক্ত করেছে দেখো, এর হচ্ছে কি আউটপুটের সঙ্গে এই পাস ট্রানজিস্টরটা যুক্ত ছিল, সেইটা আবার এই দিকের ইনভার্টারের ইনপুট টার্মিনালের সঙ্গে জুড়ে যাবে, মানে এই। ঠিক আছে, আর হবে কি, নিচে হচ্ছে আমাদের একটা থাকবে, নিচে এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের একটা সেন্স অ্যাম্পলিফায়ার। এটা থাকবে এখান থেকে একটা সেন্স অ্যাম্পলিফায়ার, এই লাল রঙের যেটা দেখালাম এটা হলো সেন্স অ্যাম্পলিফায়ার। সেন্স অ্যাম্পলিফায়ার ব্যাপারটা কি, সেন্স অ্যাম্পলিফায়ারের মধ্যে, এটার মধ্যে কি হয় সেটা আমি পরে বলছি ডিটেলে। ঠিক আছে, সেন্স অ্যাম্পলিফায়ারের অপারেশনটা আমি পরে একটু পরে বলছি। তো এই হচ্ছে আমাদের একটা 6 ট্রানজিস্টরের মডেলে এরকম থাকে, 6 ট্রানজিস্টর মডেল অফ এসআরএম। ঠিক আছে, এরকম 6 ট্রানজিস্টরও হয়, 4 ট্রানজিস্টরও হয়। ঠিক আছে, সেটা পরে বলছি। তো এটা হচ্ছে 6 ট্রানজিস্টরের মধ্যে কটা ট্রানজিস্টর কোথায় কোথায়, 6টা ট্রানজিস্টর কোথায়, এটা একটা ট্রানজিস্টর, 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 আর এটা একটা ট্রানজিস্টর। ঠিক আছে, তার মধ্যে দেখো এই যে দুটো ট্রানজিস্টর, এইটা আর এইটা, এদের কাজ হচ্ছে পাস করা, ইনফরমেশনকে পাস করা। তাদের জন্য এদেরকে, এই দুটো ট্রানজিস্টরকে কি বলা হয়, এদেরকে বলা হয় পাস ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটাকে এবং এই দিকের এই ট্রানজিস্টরটাকে, এদেরকে বলা হয় পাস ট্রানজিস্টরস। এরা হচ্ছে পাস ট্রানজিস্টরস। আর বাকি যে 4টে ট্রানজিস্টর আছে, এরা কিসের পার্ট, এরা হচ্ছে ওই আমাদের যে ইনভার্টারটা তৈরি হয়েছে, সেই ইনভার্টারটাকে বানানোর জন্য এটা আছে, আর কোনো কাজ নেই কিন্তু। এটা হচ্ছে ইনভার্টারটাকে বানানোর জন্য। তাহলে ইনভার্টারটাকে যদি আমরা লজিক গেটের মাধ্যমে বোঝাই, লজিক গেটের মাধ্যমে ইনভার্টারকে কিভাবে দেখানো যায়, একটা নট গেট দিয়েই বলা যায়। তো ইনভার্টার মানে কি, মানে এই যে এত বড় জিনিসটা, এটাকে যদি আমি সিম্পলিফাইড ওয়েতে বলি, এই টোটাল জিনিসটাকে আমি একটা এরকম গেট দিয়ে বোঝাতে পারি। কারণ এটা একটা ইনভার্টার, আমরা ইনপুট দিচ্ছি, তার কমপ্লিমেন্ট পাচ্ছি। তাহলে যদি আমরা সিম্পলিফাইড ওয়েতে এই ডায়াগ্রামটাকে ড্র করি, সিম্পলিফাইড
সিক্স ট্রানজিস্টার মডেলটা কিরকম হবে বলো? সিম্পলিফাইড সিক্স ট্রানজিস্টার মডেল যদি আমরা বলি, সেখানে আর আমরা এত কিছু দেখাবো না, আমরা জাস্ট এইটুকু বলবো এবং সিম্পলিফাইড নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড লাইন, এখান থেকে আসছে আমাদের পাস ট্রানজিস্টার গুলোকে আমাকে দেখাতে হবে। এটা একটা পাস ট্রানজিস্টার, এটা একটা পাস ট্রানজিস্টারের ইনপুট। এই পাস ট্রানজিস্টারটা কার সঙ্গে যুক্ত আছে? এটা হচ্ছে বিএল বিট লাইনের সঙ্গে যুক্ত আছে। এর যে আউটপুট সেইখানে কি ছিল? এই ইনভার্টারটা কানেক্ট ছিল। তো ইনভার্টারের কানেকশনটার পরিবর্তে আমি জাস্ট এখানে কি দেখিয়ে দেবো? নট গেট দেখাতেই পারি, একটা নট গেট দেখিয়ে দিলাম। এখানে এরকম একটা নট গেট দেখিয়ে দিলাম, অত আমি বড় করে আঁকবো না, আমি জাস্ট একটা নট গেট দেখিয়ে দিলাম। একইভাবে যদি আমরা দেখি, এই দিকে যে পাস ট্রানজিস্টারটা ছিল এটাও থাকলো এরকম, এদিকে একটা পাস ট্রানজিস্টার থাকলো। এর যেটা আছে এরকম পাস ট্রানজিস্টার, এটা কার সঙ্গে যুক্ত আছে বলো? পাস ট্রানজিস্টারের এদিকটা হচ্ছে বিট লাইন কমপ্লিমেন্টের সঙ্গে যুক্ত আছে, বিএল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এ যেটা আছে এও কার সঙ্গে যুক্ত? এটাও তো একটা ইনভার্টারই, এটাও তো একটা ইনভার্টার। তার মানে আবার দেখো, এই ইনভার্টারের যেটা ইনপুট, মানে একটা ইনভার্টার, তার যে আউটপুট কোনটা? প্রথম ইনভার্টারের আউটপুট হলো এই টার্মিনালটা, কোনটা? এইটা হলো আউটপুট। সেটা কার সঙ্গে যুক্ত আছে? পরবর্তী ইনভার্টারে কোথায় যুক্ত আছে? ইনপুটের সঙ্গে যুক্ত। প্রথম ইনভার্টারের আউটপুটটা পরবর্তী ইনভার্টারের ইনপুটের সঙ্গে যুক্ত। এবং এই সেকেন্ড ইনভার্টার যেটা, তার যেটা, এটা কি? এটা আউটপুট, সেটা আবার কার সঙ্গে যুক্ত? দেখো সেটা এখানে আছে, মানে কি? প্রথম ইনভার্টারের ইনপুটের সঙ্গে যুক্ত। তার মানে দুটো নট গেট, এই দুটো নট গেটকে আমরা এরকম বলতে পারি ব্যাক টু ব্যাক কানেক্টেড, এরকম ভাবে কানেক্টেড আছে। ব্যাপারটা এরকম বলা যায় কি? দেখো, এই যে ইনভার্টার, এটা একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টার। প্রথম ইনভার্টার, আমি যদি এটাকে 1 নাম্বার ইনভার্টার ধরি, তাহলে এর ইনপুট কোনটা? ইনপুট হলো এইটা। আউটপুট কোনটা? আউটপুট হলো এইটা। তাহলে প্রথমটার আউটপুট সেকেন্ডটার ইনপুটের সঙ্গে যুক্ত, প্রথমটার আউটপুট সেকেন্ডটার ইনপুটের সঙ্গে যুক্ত। তার জন্যই দেখো প্রথম ইনভার্টারের যে আউটপুট, এটা তো আউটপুট, সেটা সেকেন্ডটার ইনপুটের সঙ্গে যুক্ত। সেকেন্ডটার ইনপুট মানে এইটা হলো সেকেন্ড, তার ইনপুট হলো এইটা। আর সেকেন্ডটার যে আউটপুট মানে এইটা, সেটা কার সঙ্গে যুক্ত? সেটা প্রথমটার ইনপুটের সঙ্গে যুক্ত। দেখো প্রথমটার ইনপুট হলো এইটা, তাহলে প্রথমটার ইনপুটের সঙ্গে সেকেন্ডের আউটপুটটা যুক্ত আছে। তার মানে আমরা এইরকম ভাবে ব্যাপারটাকে সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। সেকেন্ড, এই ব্যাপারটাকে আমরা এইভাবে সিম্পলিফাই করতে পারি। তাহলে এই যে মডেলটা হলো, এটা হলো আমাদের ওই সিক্স ট্রানজিস্টার মডেলের, এটা হলো সিম্পলিফাইড রূপ। আমরা এইটাকে ইউজ করে এক্সপ্লানেশনটা করব, বারবার করে এতটা বড় ডায়াগ্রাম ড্র করব না, ঠিক আছে। তো এটা হলো সিম্পলিফাইড সিক্স ট্রানজিস্টার মডেল। তার মধ্যে দুটো পাস ট্রানজিস্টার, এই দুটো কি? এইটা এবং এইটা, এই দুটো হলো পাস ট্রানজিস্টার। আর একটা যদি আমাদের ফোর ট্রানজিস্টার মডেল হতো, ফোর ট্রানজিস্টার মডেলটাতে এরকম থাকে। ফোর ট্রানজিস্টার যে মডেল, সেখানে এরকমটা থাকে। এখানে একটা পাস ট্রানজিস্টার, এটা হচ্ছে আমাদের বিট লাইনের সঙ্গে যুক্ত আছে, বিএল। এখানে থাকলো এটা। এবার এখানে কি দেখাবো? এখানে হচ্ছে আমাদের 6টা ট্রানজিস্টার দেখাতে পারবো না। এটা হচ্ছে কটা ট্রানজিস্টারের মডেল? এটা হলো ফোর ট্রানজিস্টার মডেল, ফোর ট্রানজিস্টার মডেল। তাহলে ফোর ট্রানজিস্টার মানে এখানে 6টা তো থাকবে না। তাহলে ওখানে কি হবে? ওখানে হচ্ছে ওই যেখানে দুটো উপরে ট্রানজিস্টার ছিল, তার পরিবর্তে আমরা ওখানে হাই ইম্পিডেন্স রেজিস্ট্যান্স কানেক্ট করে দেবো। হাই ইম্পিডেন্স রেজিস্ট্যান্স থাকবে এখানে একটা, আর বাকিটা এরকম। এখানে একটা উপরে একটা হাই ইম্পিডেন্স রেজিস্ট্যান্স কানেক্টেড হলো। এই উপরে যেটা দেখালাম এটা হলো হাই ইম্পিডেন্স একটা রেজিস্ট্যান্স। সিমিলারলি এদিকেও তাই, এদিকেও তাই থাকবে। এদিকেও একটা এরকম হাই ইম্পিডেন্স রেজিস্ট্যান্স থাকবে। হাই ইম্পিডেন্স রেজিস্ট্যান্সের পরে এখানে হচ্ছে আমাদের এরকম একটা থাকবে ট্রানজিস্টার, ঠিক আছে, মস ট্রানজিস্টার। সেটা হলো এরকম ভাবে কানেক্টেড। এই দিকের কনস্ট্রাকশনটা এখানেই কমপ্লিটেড হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, এরা কিভাবে কানেক্টেড থাকবে না, এর যেটা এই টার্মিনাল, এই টার্মিনালটা আমার এখানে যুক্ত থাকবে, ঠিক আছে। আর এর যেটা এই টার্মিনাল, সেটা হচ্ছে ওর এইখানে যুক্ত থাকবে। এইরকমটা কনস্ট্রাকশন হবে। আর হচ্ছে কি, এগুলো সেম, এগুলো হচ্ছে আমাদের এখানে জুড়ে যাবে, এটা গিয়ে এখানে জুড়ে যাবে, এটা গিয়ে এখানে আমাদের থেকে গেল। নেক্সট হচ্ছে এখানে এটা হলো বিএল কমপ্লিমেন্ট, এটা হলো বিএল কমপ্লিমেন্ট। এইটা এরকম ভাবে এখানে জুড়ে যাবে। এটা কি? এটা হলো আমাদের ওয়ার্ড লাইন, এটা হলো ওয়ার্ড লাইন। আর নিচে কি থাকবে? নিচে হচ্ছে ওই সেন্স অ্যাম্পলিফায়ার ব্যাপারটা থাকবে।
এখান দিয়ে আউটপুটটা এরকম বেরিয়ে আসবে। তাহলে এই মডেলটাতে আমাদের কটা ট্রানজিস্টর লাগলো? 4 ট্রানজিস্টর মডেলটাতে এই একটা 5 ট্রানজিস্টর, এটা আর একটা 5 ট্রানজিস্টর, দুটো 5 ট্রানজিস্টর লাগলো। আর হচ্ছে এখানে আমাদের আর এক্সট্রা দুটো থাকছে, এইটা একটা আর এইটা একটা, টোটাল 4টে। পাস ট্রানজিস্টর গুলো কিভাবে ইনফরমেশনটাকে স্যার পাস করছে? হ্যাঁ, সেটা আমি বলছি, সেই ব্যাপারটা এবার আসছি। পাস ট্রানজিস্টরের মাধ্যমে কিভাবে আমরা রিড এবং রাইট অপারেশনটা করতে পারছি সেই ব্যাপারটা এবার আমি আসছি। হ্যাঁ, দেখো আমি 4 ট্রানজিস্টর, আমি 6 ট্রানজিস্টর যে মডেলটা তার সিম্পলিফাইড যে মডেল ছিল সেটাকে নিয়ে ডিসকাশনটা করব। 6 ট্রানজিস্টর মডেলের সিম্পলিফাইড মডেলটা নিয়ে ডিসকাস করব। হয়েছে এটা? আচ্ছা, এখানে এটা দেখানো হলো না, এটা হচ্ছে ভোল্টেজ থাকবে। এখানে হচ্ছে প্লাস ভিডিডি, এখানে হচ্ছে প্লাস ভিডিডি, এখানে হচ্ছে প্লাস ভিডিডি। তো দেখো এবার হচ্ছে কি, আমরা দেখব যে এই 6 ট্রানজিস্টর মডেল তার যে সিম্পলিফাইড মডেল রূপটা ছিল সেটা থেকে আমরা ডিসকাশনটা করব। এরকম ধরো আছে আমাদের 6 ট্রানজিস্টরের সিম্পলিফাইড মডেল, এরকমটা ছিল। এটা হচ্ছে ধরো বিএল, এখানে আছে আমাদের এরকম দুটো কানেক্টেড আছে ব্যাক টু ব্যাক। এখানে ধরো বিএল কমপ্লিমেন্ট, এটা হলো কি বিএল কমপ্লিমেন্ট। আমি 6 ট্রানজিস্টরের সিম্পলিফাইড মডেলটাকে নিয়ে কাজ করছি। তো এখন তাহলে কি, ধরো এই যে আমার এটা কি ওয়ার্ড লাইন, এটা কি ওয়ার্ড লাইন, তাহলে তখন আমাদের এই ওয়ার্ড লাইনগুলো কার সঙ্গে যুক্ত থাকবে? এই ওয়ার্ড লাইনগুলো কার সঙ্গে যুক্ত থাকে বলো? এই যে এক একটা ওয়ার্ড লাইন, মানে ব্যাপারটা তো এরকমই হবে না, কনস্ট্রাকশন ওয়াইজ তো ব্যাপারটা এরকমই হবে। মানে এই অ্যাড্রেস যে ডিকোডারটা আছে সেই ডিকোডারের সঙ্গে এক একটা ওয়ার্ড লাইন বেরিয়ে আসছে। তাহলে যখন আমাদের কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড লাইন সিলেক্টেড হবে সেই ওয়ার্ড লাইনটা কি হবে? হাই হয়ে যাবে। যদি আমাদের এই ওয়ার্ড লাইনটা সিলেক্টেড হয়, মনে করো ধরো এই ওয়ার্ড লাইনটা সিলেক্টেড হয়েছে কোনোভাবে, তাহলে এই ওয়ার্ড লাইনে কি হয়ে যাবে? এটা এনার্জাইজড হয়ে যাবে, হবে তো? তাহলে আমাদের তখন এই গেটের মধ্যে কি আসবে? গেটের মধ্যে কি আসবে বলো? যদি এখানে জিরো থাকতো ইনফরমেশনটা আসবে, মানে এই ওয়ার্ড লাইন এনার্জাইজড হওয়ার মানে কি? এই লাইন দিয়ে আইদার জিরো আসবে বা 1 আসবে, তাই তো আসবে, তাই না? যদি এটা সিলেক্টেড হয়, যদি এই ওয়ার্ড লাইনটা সিলেক্টেড হয়, যদি ধরো এই পার্টিকুলার একটা ওয়ার্ড লাইন এইটি যদি সিলেক্টেড হয়, যদি ধরো এই পার্টিকুলার ওয়ার্ড লাইনটি যদি সিলেক্টেড হয় তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এই ওয়ার্ড লাইনের মধ্যে 1 আসবে, এই ওয়ার্ড লাইনের মধ্যে 1 আসবে। 1 যদি আসে তাহলে সেই 1টা কোথায় ঢুকবে? গেট টার্মিনালে ঢুকবে। এই গেট টার্মিনালে যদি ঢুকে তাহলে এই কি হবে? গেটের মধ্যে যদি 1 ঢোকে তখন কি হয়? মস ট্রানজিস্টর তখন অন হয়ে যায়। যদি 1 না হয়ে যদি এখানে 0 ঢোকে, মানে গেটে যদি লো থাকে তখন তো কোনোভাবেই এই ট্রানজিস্টর অন হবে না। গেটে যদি 1 ঢোকে তখনই তো অন হবে। তা এইটা কি? এটা হলো গেট টার্মিনাল, এরও এটা কি গেট টার্মিনাল। তাহলে গেট টার্মিনালে যদি 1 ঢোকে সেটা সম্ভব একমাত্র যদি এই ওয়ার্ড লাইনটি সিলেক্টেড হয়, তখনই এখানে 1 আসা সম্ভব, তখন এই মস ট্রানজিস্টরটা অন হবে। আর মস ট্রানজিস্টর যখনই অন হয়ে যাবে তখন আমার এই বিট লাইনের মধ্যে যা ইনফরমেশন ছিল সেটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? বিট লাইনের ইনফরমেশনটা ট্রানজিস্টর অন হলে একরকম, অফ হলে একরকম। অন হলে কি? এটা একটা সুইচের মতো কাজ করবে। তো অন মানে তখন কি? এই ট্রানজিস্টরটা এটা একটা সুইচের মতো কাজ করবে। তখন কি হবে? এইদিকে যে ইনফরমেশনটা আছে সেটা এইদিকে চলে আসবে যদি অন হয়। অন হলে তবে এটা সম্ভব। যদি এটা অফ থাকে, ট্রানজিস্টরের এখানে ধরো এটা ওয়ার্ড লাইনটাতে 0 আছে, তার মানে কি গেটে 0 ঢুকছে। গেটে যদি 0 ঢোকে ট্রানজিস্টর কি তখন অফের মতো কাজ করছে, এটা একটা অফ সুইচের মতো কাজ করছে। তখন কি? তখন আমার এইদিকে যে ইনফরমেশন যদি 1 থাকে, ধরো এই বিট লাইনে 1 আছে, এখানে কি 1 পৌঁছাবে? পৌঁছাবে। কিন্তু যেই আমরা এই সুইচটাকে অন করে দেব তখন এখানে যদি 1 থাকে সেই 1টা এখানেও পৌঁছে যাবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে ট্রানজিস্টরটা বেসিক্যালি এই 5 ট্রানজিস্টর এগুলো হচ্ছে সুইচের মতো ব্যবহার করবে। যখন আমার এই ওয়ার্ড লাইনটা হাই হবে
তখন আমাদের এই প্রত্যেকটি গেট যেগুলো আছে সেই গেটগুলোতে হাই ইনপুট ঢুকবে, তখন এই ট্রানজিস্টারগুলি অন হবে এবং তখনই এই বিট লাইনের যা ডেটা সেটা আমার এইখানে চলে আসবে। ঠিক আছে, ধরো এই বিট লাইন আমার 1 ছিল, তাহলে ওয়ার্ড লাইনটা যদি হাই হয়, মানে গেটে যদি হাই ঢোকে, তখন আমাদের এই ট্রানজিস্টারটা সুইচের মতো কাজ করবে, এটা অন হয়ে যাবে। এখানে যে 1টা আছে সেই 1টা কোথায় চলে যাবে? এখানেও চলে যাবে, যাবে তো। আর এখানে যদি 1 যায় তখন কি হবে? এই নট গেটের আউটপুট এখানে কত হবে বলো? এখানে 0 হবে, হবে কি না? এটা তো নট গেট, নট গেটের ইনপুটে যদি 0 ঢোকে আউটপুট কত হবে? 0 হবে। তাহলে এই ট্রানজিস্টারটাও কি, এটাও তো অন। যদি ওয়ার্ড লাইনটা হাই হয় তখন এখানেও তো এই ট্রানজিস্টারটাও অন হিসাবেই কাজ করবে। তাহলে এখানে যদি অন হয় তখন এখানে কত চলে আসবে? এখানেও 0 চলে আসবে। দ্যাট মিনস কি, আমাদের বিট লাইন এটাতে 1 হলে বিট লাইন কমপ্লিমেন্ট 0 হওয়া উচিত, এবং সেটাই হচ্ছে, কিন্তু এটাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে ইনফরমেশন গুলোকে আমরা পাস অন করতে পারি, বিট লাইনের মধ্যে দিয়ে কোনো ডেটাকে আমরা এখানে দিতে পারি। আবার কি, যদি আমরা এটা কি অপারেশন হলো? এটা হলো বিট লাইনের ডেটাকে আমরা এখানে স্টোর করলাম। এটা কি অপারেশন হলো? এটা হলো রাইট অপারেশন। এটা হলো রাইট অপারেশন। এবার যদি আমরা রিড করতে চাই, রিড অপারেশনের সময় কি হবে বলো? একই ব্যাপার। রিড অপারেশনের সময়ও একই ব্যাপার। ধরো এখানে আমাদের একটা ভ্যালু আছে, মানে এবার আমি একটা এক্সাম্পল হিসাবে দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরো এটা হচ্ছে আমাদের, আমরা এখানে ধরছি যে আমাদের 0 ইজ ইকাল টু, লজিক 0 ইজ ইকাল টু, আমরা ধরছি হচ্ছে সে 0 ভোল্ট। ঠিক আছে, লজিক 0 ইজ ইকাল টু আমরা ধরে নিচ্ছি ধরো 0 ভোল্টকে। আর লজিক 1 আমরা কাকে ধরছি না, লজিক 1 আমরা ধরো ধরছি হচ্ছে 2 ভোল্ট। কাকে ধরছি? 2 ভোল্ট। ঠিক আছে, 2 ভোল্ট ইজ ইকাল টু আমরা লজিক 1 ধরে নিচ্ছি। তাহলে ধরো এখানে আমাদের 2 ভোল্ট আছে, এখানে ধরো 2 ভোল্ট আছে। তার মানে কি, এখানে কত আছে? লজিক্যালি এখানে কত আছে? লজিক্যালি এখানে 1 আছে। ঠিক তো, এখানে ধরো এইখানটায়, মানে এই জায়গাতে, এটা ধরো আমাদের কিউ বলছে, আমি এই জায়গাটাকে ধরো কিউ বলছি। তাহলে এখানে ধরো কিউ পয়েন্টে 2 ভোল্ট আছে, দ্যাট মিনস কি লজিক 1 আছে। আমরা চাইছি কি এখানে কত আছে সেটাকে রিড করব। তার মানে কি করতে হবে আমাকে? যখনই আমাদের এই ওয়ার্ড লাইনটা দিয়ে হাই ইনপুট আসবে, মানে এই ওয়ার্ড লাইন যখনই সিলেক্টেড হবে, এখানে যখনই 1 আসবে, মানে লজিক্যালি 1, দ্যাট মিনস এখানে হাই ভোল্টেজ আসবে, দ্যাট মিনস এই গেটটা পালস পাবে। গেটে যখনই পালস করবে মস ট্রানজিস্টরটা অন হবে। অন হলে কি হবে? এদিককার যা ভোল্টেজ সেটা এই সুইচের মধ্যে দিয়ে, এই সুইচটা তো অন হয়ে যাচ্ছে, সুইচের মধ্যে দিয়ে কোথায় চলে আসবে? বিট লাইনে চলে আসবে। এবং বিট লাইনটা তখন, বিট লাইনের ভোল্টেজটা তখন বেড়ে যাবে, যা ছিল তার থেকে বেড়ে যাবে। তখন কি, মানে বিট লাইনের ভোল্টেজ যেহেতু বাড়ছে, তো এই বাড়ার ব্যাপারটাকে সেন্স করতে পারবে। তার মানে কি, এখানে এখানে যেটা ভ্যালু ছিল সেই ভ্যালুটা, এখানে যেটা ভ্যালু ছিল সেই ভ্যালুটা আমাদের বিট লাইনে চলে এলো। দ্যাট মিনস হচ্ছে কি, বিট লাইনটা রিড করলো, বিট লাইনটা এখানে স্টোর হয়ে থাকা ভ্যালুটাকে রিড করলো। এবার ধরো বিট লাইনে আমাদের ইনিশিয়ালি ধরো 0 যদি থাকতো, মনে করো ইনিশিয়ালি এখানে 0 ভোল্ট আছে, তাহলে এখানে কত ভোল্ট আছে? বিট লাইন কমপ্লিমেন্টে কত ভোল্ট থাকা উচিত? বিট লাইনে যদি 0 ভোল্ট থাকে ইনিশিয়ালি, বিট লাইন কমপ্লিমেন্টে কত হওয়া উচিত বলো? বিএল যদি 0 ভোল্ট হয়, বিএল কমপ্লিমেন্ট, তো এটা তাহলে 2 ভোল্ট থাকা উচিত, থাকা উচিত কিনা? ঠিক তো, এটাতে যদি 0 হয়, মানে এটাতে লজিক যদি 0 হয়, তাহলে এটাতে লজিক 1 থাকা উচিত, তো তাহলে 2 ভোল্ট হওয়া উচিত। এবার ব্যাপারটা কি হবে, যদি ধরো আমার এই পয়েন্টে, যে পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টে যদি 2 ভোল্ট থাকে, এই ব্যাপারটাকে আমাকে রিড করতে হবে। রিড করতে হবে, রিড করা মানেটা কি? মানে হচ্ছে এখানে যে 2 ভোল্ট আছে, আমার এই গেটে পালস পড়লো, ট্রানজিস্টর অন হলো, তাহলে এই 2 ভোল্টটা এদিকে আসবে। তার মানে এই বিট লাইনের ভোল্টেজটা আস্তে আস্তে 0 থেকে বাড়বে, 0 থেকে বেড়ে কত হবে? আস্তে আস্তে 0 থেকে বেড়ে কত ভোল্ট হবে? 2 ভোল্ট হবে। অন্যদিকে এই যে বিএল কমপ্লিমেন্ট, এখানে যদি 2 ভোল্ট থাকে, এই নট গেটের পরে এখানে কত আসা উচিত? এখানে 0 ভোল্ট আসা উচিত। এই মস ট্রানজিস্টরটা যখন অন হবে, যখন এখানে হাই ইনপুট আসবে, মস ট্রানজিস্টরটা অন হবে। অন হলে কি হবে? এখানে 0 ভোল্টটা আসা উচিত। তার মানে এই যে ভোল্টেজ যেটা 2 ইনিশিয়ালি আছে, এটা 2 থেকে আস্তে আস্তে কি হওয়া উচিত? কমে 0 হওয়া উচিত। 2 ভোল্ট থেকে কমে আস্তে আস্তে 0 হওয়া উচিত। তবেই ব্যাপারটাকে রিড করবে, তবেই গিয়ে না রিড করবে। বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু যদি 0 থেকে 2 হয়, তার মানে বুঝতে পারবে যে আমার এই পয়েন্টে অ্যাকচুয়ালি হাই ছিল। আর যদি আমার বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু 2 থেকে কমে আস্তে আস্তে 0 হয়, তার মানে বুঝতে পারবে যে এখানে আমার অ্যাকচুয়ালি 0 ছিল, লো ছিল। এই ব্যাপারটাকে রিড করবে এইভাবে।
কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই যে 0 থেকে 2 ভোল্ট এটা অনেকটা বড় একটা রেঞ্জ, ঠিক আছে, অনেকটা বড় একটা রেঞ্জ। তো এতটা বাড়তে তো অনেক সময় লেগে যাবে, এতটা বাড়তে অনেকটা সময় লেগে যাবে। তো এই কারণে এই কাজটা করা হয়, মানে এতটা যে সময়, অতটা যদি সময় দেওয়া হয় না তাহলে খুব স্লো হয়ে যাবে অপারেশনটা। তার জন্য অ্যাকচুয়ালি কি করা হবে, অ্যাকচুয়ালি যেটা করা হবে, ধরো এখানে আমার ইনিশিয়ালি এই বিট লাইনটাকে এটাকেও 1 ভোল্টে প্রি চার্জ করে রাখা হবে। কি করা হবে, এটাকেও 1 ভোল্টে রাখবো, এটাকেও ইনিশিয়ালি 1 ভোল্টে প্রি চার্জ করে রাখা হবে। মানে কি, যেটা লজিক্যালি 0 ভোল্টেজ আর যেটা লজিক্যালি 1 ভোল্টেজ তাদের মাঝামাঝি একটা ভোল্টেজে আমরা এটাকে প্রি চার্জ করে রেখে দেবো। মানে এখানে আমরা 0 ভোল্টটাকে লজিক 0 বলেছি আর 2 ভোল্টকে লজিক 1 বলেছি, তাহলে তাদের মাঝামাঝি কত, 0 + 2/2 মানে কত, 1 ভোল্ট হচ্ছে। তাহলে আমরা 1 ভোল্টে প্রি চার্জ করবো। যদি ধরো এটা লজিক্যালি 1টাকে আমরা যদি 3 ভোল্ট বলতাম, তখন আমরা কত ভোল্টেজে প্রি চার্জ করতাম, তখন আমরা প্রি চার্জ করতাম হচ্ছে 0 + 3/2, তখন আমরা 1.5 ভোল্টে প্রি চার্জ করতাম। কিন্তু এখানে আমরা ধরেছি লজিক 0 মানে হচ্ছে 0 ভোল্ট আর লজিক 1 মানে হচ্ছে 2 ভোল্ট, তাহলে এক্ষেত্রে আমরা 0 + 2/2 মানে এখানে আমরা 2 ভোল্টে, সরি 1 ভোল্টে আমরা প্রি চার্জ করে রেখে দেবো। তাকে প্রি চার্জ করবো, বিট লাইনটাকেও প্রি চার্জ করবো এবং বিট লাইন কমপ্লিমেন্টকেও 1 ভোল্টে আমরা প্রি চার্জ করে রেখে দেবো, ঠিক আছে। তাহলে এখন কি হবে কাজটা, প্রি চার্জ যদি করে রেখে দিই, দেখো এখানে আমাদের 0 ভোল্ট আছে, এখানে ধরো 2 ভোল্ট আছে, ইনিশিয়ালি ধরো আমার এই পয়েন্টে 2 ভোল্ট আছে, আমি এটাকে রিড করতে চাইছি। তাহলে রিড যখন করব তখন এর ভোল্টেজটা, এই সুইচটা তো অন, মানে এখানে যখন হাই পালস আসবে তখন গেটটাতে পালস পড়লে ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। ট্রানজিস্টরটা অন হলে এই বিট লাইনের ভোল্টেজ এখন কত থেকে কত হবে, এখন এটা বাড়তে হবে 1 ভোল্ট থেকে বেড়ে কত হবে, 2 ভোল্ট হবে। 1 ভোল্ট থেকে বেড়ে 2 ভোল্ট হবে। অন্যদিকে বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু কত হবে, এখানে যদি 2 ভোল্ট থাকে, এটা নট গেট, তার মানে এখানে কত, এখানে 0 ভোল্ট। তাহলে এই যে বিট লাইন কমপ্লিমেন্ট যেটা আছে সেটাও ইনিশিয়ালি 1 ভোল্টেই প্রি চার্জ করে রাখা আছে, এর কত চেঞ্জ হবে, এটার চেঞ্জ হবে 1 ভোল্ট থেকে কমে 0 ভোল্ট হবে। তাহলে দেখো অনেকটা কম, মানে ব্যাপারটা তো একই হচ্ছে, আমরা ধরছি কি বেড়ে গেল মানে বিট লাইনের ভ্যালু বেড়ে গেল মানে ভোল্টেজটার ভ্যালু যা ছিল তার থেকে বাড়লো, মানে আমার এখানে ছিল হচ্ছে হাই, আমি এটাই ধরে নেব, এটাই তো ধরবো যে আমার ভ্যালু বিট লাইনের যা ভ্যালু 1 থেকে বেড়ে 2 হলো, তার মানে এখানে আমার হাই ছিল। যদি এখানে লো থাকতো, ইনকেস যদি এখানে লো থাকতো তখন কি হতো, ইনকেস যদি এখানে লো থাকতো তখন কি হতো, যদি এখানে ধরো 2 ভোল্টের জায়গায় ধরো এখানে 0 থাকতো, যদি হতেই তো পারে এখানে 0 আছে, তখন কি হতো, এই বিট লাইনের ভ্যালু 1 থেকে কমে ওটা 0 ভোল্ট হয়ে যেত, বিট লাইনের ভ্যালু 1 থেকে কমে 0 হতো। আবার এই বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু কত হতো, বিট লাইনের কমপ্লিমেন্টের ভ্যালু 1 থেকে বেড়ে 2 হতো, কারণ এখানে তখন 2 থাকতো, এটার ভ্যালু তখন 1 ভোল্ট থেকে বেড়ে 2 ভোল্ট হতো, ঠিক আছে। তো আগে যতটা সময় লাগছিল 0 থেকে 2 হতে বা 2 থেকে 0 হতে যা সময় লাগছিল, এখন তো তার থেকে আমার কি সময় লাগছে, এখন তো তার থেকে আমার কম সময় লাগছে। এইভাবে ফাস্টটা করা যায়। এটাকেও আরো ফাস্ট করার জন্য যেটা করা হয়েছে, আরো বেশি ফাস্ট করার জন্য যেটা করা হয়েছে, 1 থেকে 2 হতেও কিন্তু অনেকটাই সময় লাগে, বা 1 থেকে 0 হতেও অনেকটাই সময় লাগে। তার জন্য আরেকটা কাজ করা হলো, সেটা হচ্ছে বিট লাইনের ভ্যালু আর এই বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু, এই দুটোকে নিয়ে এলো, নিয়ে এসে একটা অ্যাম্পলিফায়ারের ভেতরে ঢুকিয়ে দিল। এটা কি, এটা হলো একটা অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারের নাম কি, অ্যাম্পলিফায়ারটির নাম হলো হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারের নাম হচ্ছে সেন্স অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, সেন্স অ্যাম্পলিফায়ার। এ কি করবে, মানে ওটা হচ্ছে ওই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মতোই, ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মতোই। এর ব্যাপারটাকে সেন্স করবে, কি ব্যাপারটাকে সেন্স করবে না, যখনই দেখবে যে ধরো এখানে 2 ভোল্ট আছে, কোথায় 2 ভোল্ট আছে, ধরো এখানে 2 ভোল্ট আছে, আমার প্রি চার্জ করা আছে কত লেভেলে, 1 ভোল্টে, আর এখানে যদি 2 ভোল্ট থাকে, এইদিকে কত আছে, এইদিকে 0 আছে, আর এটাও আমার বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালুটাও ইনিশিয়ালি 1 ভোল্টে প্রি চার্জ করে রাখা আছে। তাহলে এই যে বিট লাইন, এর ভ্যালুটা 1 থেকে তো আর সঙ্গে সঙ্গে 2 হয়ে যাবে না, এটা কি হবে, 1 থেকে আস্তে আস্তে বাড়বে। 1 থেকে ধরো 1 থেকে 1 ভোল্ট ছিল, 1 ভোল্ট থেকে 1.1 ভোল্ট হলো, তারপরে 1.2 হবে, এরকম করে বাড়বে তো আস্তে আস্তে। তাহলে যখন আর এদিকে এর ভ্যালুটা কি হবে, বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালুটা, এটা 1 ভোল্ট ছিল, 1 ভোল্ট থেকে কমবে আস্তে আস্তে, প্রথমে কত হবে, 0.9 ভোল্ট হবে, তারপরে 0.8 ভোল্ট হবে, আস্তে আস্তে 0-তে নামবে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, যখনই দেখবে যে বিট লাইনের ভ্যালু 1 থেকে 1.1 হচ্ছে, তার মানে কি, এটা বাড়ার দিকে আছে। আর বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালু
1 থেকে 0.9 এর দিকে যাচ্ছে, মানে কি এটা কমের দিকে আছে। এই সামান্য চেঞ্জ হওয়া মাত্র সেন্স অ্যাম্পলিফায়ার কি করছে, ওই দুটোর ব্যাপারটাকে, দুটো সিগন্যালকে ও এখানে নিচ্ছে, দুটো সিগন্যালকে ও কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। এ কিন্তু ইজিলি ওই ব্যাপারটাকে, ওদের ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করে একটা আউটপুট জেনারেট করে দেবে। এ বলে দেবে যদি দেখে যে বিট লাইনের ভ্যালু বেশি, বিট লাইনের ভ্যালুটা বাড়ছে, 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, মানে 1 থেকে 1.1 হয়েছে, আর বিট লাইন কমপ্লিমেন্টের ভ্যালুটা ধরো 1 থেকে 0.9 হয়েছে, এ তখন একটা পজিটিভ আউটপুট দিয়ে জানান দেবে। কি জানিয়ে দেবে? পজিটিভ আউটপুট একটা জেনারেট করে দেবে। এবং কি জানিয়ে দেবে? যে আমার এই বিট লাইন যেটা আছে তার ভ্যালুটা অ্যাকচুয়ালি হাই আছে, আমি অ্যাকচুয়ালি এটাকে রিড করতে চাইছি, এই 2 ভোল্টটাকে অ্যাকচুয়ালি রিড করতে চাইছিলাম। তো যখনই দেখবে যে বিট লাইনের ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, পুরো বাড়ার জন্য অপেক্ষা করবে না, একদম অল্প বাড়া মাত্রই এই সেন্স অ্যাম্পলিফায়ার ব্যাপারটাকে বুঝে যাবে যে বিএল এর ভ্যালুটা বা বিট লাইনের ভ্যালুটা বাড়ছে। দ্যাট মিন্স কি বিট লাইনের ভ্যালুটা হচ্ছে হাই, বিট লাইনের ভ্যালু হাই, এই সেন্স অ্যাম্পলিফায়ার ব্যাপারটাকে জানিয়ে দেবে। আবার যদি দেখতো যে বিট লাইনের ভ্যালুটা আস্তে আস্তে কমছে, তখন সেন্স অ্যাম্পলিফায়ার কি দেখতো, যে বিট লাইনের ভ্যালু মনে করো 1 থেকে কমে 0.9 হয়ে গেল, এ তখনই বুঝে যেত যে বিট লাইনে যে ভ্যালুটা আমরা রিড করতে চাইছি সেটা অ্যাকচুয়ালি লো ভ্যালু। তখনই সেন্স অ্যাম্পলিফায়ার জানিয়ে দিত এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে লজিক জিরো, এ বলে দিত। ঠিক আছে, তো এইভাবে সেন্স অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমরা অপারেশনটাকে আরো বেশি ফাস্টার করে তুলতে পারি। ঠিক আছে, আরো বেশি ফাস্টার করে তুলতে পারি। তাহলে ব্যাপারটা বোঝা গেল কিভাবে আমরা রিড এবং রাইট অপারেশনটা দেখতে পাচ্ছি এই এর মাধ্যমে। একটা 6 ট্রানজিস্টর মডেল এর মাধ্যমে কিভাবে আমরা এসরাম এর মধ্যে রিড এবং রাইট অপারেশনটাকে ঘটতে দেখছি। ঠিক আছে, আর রাইট অপারেশনের সময়টা তো অলরেডি আমি এক্সপ্লেন করেছি। রাইট অপারেশনের সময় কি হবে, রাইট অপারেশনের সময় কি হচ্ছে, সেন্স অ্যাম্পলিফায়ার ওটা মানে সেন্স করার পর ওটা আউটপুটটা কাকে দেবে? আউটপুটটা এখানে, এই আউটপুট যেটা ও দেবে সেটা হচ্ছে আমার মানে এই আউটপুট সেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুট মানে কি, এই যে ধরো এটাও তো ধরো এরকম একটা মডেল, মানে এখানেও যেরকম আউটপুট দেখিয়েছিলাম না, এটা ধরো একটা মেমোরি সেল, এটাকেও সেরকম ভাবেই বলতে পারি আমি। তাহলে এখানে যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুট মানে এই ডায়াগ্রামে যেরকম আউটপুট আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি অবশ্য আউটপুটের জায়গাটা দেখাইনি, মানে এখান দিয়ে আউটপুট বেরিয়ে আসবে। আউটপুট গুলোকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে এসে দেখতে পারি প্রত্যেকটা সেলের কোনটার কত আউটপুট আছে, আমরা এখান থেকে নিয়ে এসে বাইরে ওটাকে দেখতে পারি। ঠিক আছে, আমরা যেখানে ওটাকে ডিসপ্লে করাতে চাই বা যেখানে নিয়ে ওটাকে প্রসেস করাতে চাই, সেখানেই আমরা আউটপুটটাকে দিতে পারি। মানে প্রত্যেকটা মেমোরি সেল থেকে এরকম করে করে আউটপুট একটা বেরোবে, সেই আউটপুট গুলোকে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এবার কি কাজে লাগাবো, রিড করে কি করব, সেগুলো হচ্ছে পরের ব্যাপার। ঠিক আছে, এখান দিয়ে আউটপুট একটা থাকবে, প্রত্যেকটা সেল, মেমোরি সেলের একটা করে আউটপুট থাকে, এখানেও সেরকম আউটপুট হয়েছে। আর ধরো রাইট অপারেশনের সময়টা তো আমি অলরেডি আগেই বলেছি। রাইট অপারেশনের সময় কি হচ্ছে, ধরো এটা আমাদের ওয়ার্ড লাইন আছে, এরকম আমাদের ট্রানজিস্টর আছে, মস ট্রানজিস্টর। এটা ধরো বিএল, এটা ধরো বিএল কমপ্লিট। ঠিক আছে, এটা ধরো ওয়ার্ড লাইন, এটা আমাদের ফার্স্ট ট্রানজিস্টর 1, এটা ধরো ফার্স্ট ট্রানজিস্টর 2। এখানে আমাদের দুটো ওই ন্যান্ড গেট, সরি নট গেট দিয়ে আমরা দেখিয়েছি। তো আমরা ধরো রাইট করতে চাইছি, কি রাইট করতে চাইছি, মানে লজিক 1 ধরো আমরা এখান থেকে বিএল বিট লাইনে লজিক 1 আছে এবং বিট লাইন কমপ্লিমেন্টে ধরো লজিক 0 আছে, থাকবেই। এখানে যদি 1 থাকে এটাতে 0ই থাকবে। আমরা লজিক 1টাকে কোথায় পাঠাতে চাইছি, আমরা এখানে পাঠাতে চাইছি, আর লজিক 0টাকে আমরা এইখানে পাঠাতে চাইছি। তখন কি হবে, ওয়ার্ড লাইনটা যদি হাই হয়, এখান দিয়ে যদি হাই ইনপুট আসে, তখন আমাদের এই গেটটাতে হাই ঢুকবে, গেট হাই ঢুকবে, এই গেটেও হাই ঢুকবে, এই ফার্স্ট ট্রানজিস্টরের গেটেও হাই ঢুকবে। তখন দুটো ট্রানজিস্টর কি হয়ে যাবে, অন হয়ে যাবে। আর যেই এটা অন হয়ে যাবে, এখানে যেটা হাই ভোল্টেজ ছিল সেই ভোল্টেজটা আমার এখানে চলে আসবে, মানে লজিক 1 যেটা ছিল সেই লজিক 1টা আবার এই টার্মিনালে চলে আসবে। আর এখানে যদি 1 চলে আসে, এই নট গেটে কত আসবে, নট গেটে 0 আসবে। ঠিক আছে, নট গেটে 0 আসবে। আবার এই নট গেটের এই 0টা দেখো, এখানে যদি 0 থাকে এখানে কত আসবে, এখানেও 0, লজিক 0। এবং এই 0টা আমার কোথায় ঢুকছে, এই নট গেটে ঢুকছে, তার মানে নট গেটের আউটপুট কত, 1।
তাহলে এই যেটা নট গেটটা ব্যবহার করছি, এর ফলে কি হচ্ছে, আউটপুটটা কিন্তু একদম ল্যাচড হয়ে যাচ্ছে, আউটপুটটা চেঞ্জ করছে না। দেখো, কারণ আমি এখানে 1 দিয়েছি, তার জন্য এখানে 1 এসছে, কিন্তু যেই আমরা এখানে নট গেট করে দিয়েছি, এখানে অটোমেটিক্যালি 0 হয়ে গেছে। আর এই 0টাই এই নট গেটের ক্ষেত্রে, নিচের নট গেটটার ক্ষেত্রে বা নিচের ইনভার্টারটার ক্ষেত্রে এটা একটা কি হিসাবে কাজ করেছে, ইনপুট হিসাবে কাজ করেছে। তাহলে এই নট গেটের আউটপুট বা ইনভার্টারের আউটপুট অলওয়েজ 1ই হবে। তার মানে যে 1টাকে আমরা স্টোর করতে চাইলাম সেটা কিন্তু আর কোনো মতেই চেঞ্জ হবে না। আমার এই যে নট গেট বা এই যে দুটো ইনভার্টার, এরা আমাকে ওই নট এই 1টাকে, যেটাকে আমরা এখানে স্টোর করতে চাইছিলাম, সেটাকে এখানে কি হতে সাহায্য করলো, সেটাকে এখানে ল্যাচড করে দিল, একদম লক করে দিল। ঠিক আছে, তার মানে এটাকে আমাকে ল্যাচড করতে সাহায্য করলো, তার জন্য এই ইনভার্টারটাকে ইউজ করছে, না হলে করবো কেন? যেহেতু এটা আমাদেরকে ল্যাচ করতে সাহায্য করছে, এই ভ্যালু দুটোকে এখানে, যেরকম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হয়, ফ্লিপ ফ্লপ বা এসআর ল্যাচ, সেখানে যখনই আমরা দুটো ইনপুট দিই, আমরা আউটপুটে যে ভ্যালুটা পাই, আউটপুটের ভ্যালু কি আর চেঞ্জ হয়? এস আর আর এর ভ্যালু যতক্ষণ না আমরা চেঞ্জ করছি, এই আউটপুটের ভ্যালু কি আর চেঞ্জ হবে? হবে না। সেরকম ভাবে এখানে যেরকম ল্যাচড হয়ে যাচ্ছে ভ্যালুটা, এখানেও আমরা দুটো ইনভার্টার ব্যবহার করে আমরা কিন্তু এই ভ্যালু, যেটাকে আমরা বিট লাইনের মাধ্যমে এই মেমোরি সেলের মধ্যে স্টোর করতে চাইছিলাম, সেই ভ্যালুগুলো কিন্তু এখানে ল্যাচড হয়ে গেল। সেই অপারেশনটা আমরা করতে পারছি এইভাবে। তো এইটা আমাদের সুবিধা ইনভার্টার ইউজ করে। ঠিক আছে, তো এইভাবে আমরা এই এস র্যাম, এই সেলের মাধ্যমে আমরা রিড এবং রাইট, এই দুটো অপারেশনই কিন্তু আমরা করতে পারছি। রিড এবং রাইট এই দু প্রকার অপারেশনই আমরা এখানে করতে পারছি। তো এই এস র্যামের একটা প্রবলেম আছে। এস র্যামের অপারেশনটাতে কি হচ্ছে না, এস র্যাম দেখো এখানে 6টা ট্রানজিস্টর লাগছে। একটা এস র্যামের ইউনিট বানাতে আমার কটা ট্রানজিস্টর লেগে যাচ্ছে? আমি এখানে একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম তো নয় নট গেট দিয়ে বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমাদের কটা লাগছে, 6টা ট্রানজিস্টর লেগে যাচ্ছে একটা সেল বানাতে। তার জন্য কি এটার অনেক বেশি স্পেস লেগে যায়, অনেক বেশি স্পেস লেগে যায়। ঠিক আছে, কিন্তু এটার সুবিধাটা কোথায় আছে? এর সুবিধা হচ্ছে এর অপারেশনটা কিন্তু অনেক ফাস্ট হয়, এর অপারেশনটা হচ্ছে অনেক ফাস্ট হয়, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর স্পেস অনেক বেশি লাগে এবং অনেকগুলো ট্রানজিস্টর লাগে বলে এর কস্ট অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, এর কস্ট যেটা ওর তুলনায় কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, অনেকটাই বেশি কস্ট হয়ে যায়। কার তুলনায়? ডি র্যামের তুলনায়। আরেকটা র্যাম কি আছে? ডি র্যাম আছে, এটা হলো এস র্যাম, আর একটা হলো ডি র্যাম। তো যে কারণে আমরা যে এস র্যাম, সেটাকে কিন্তু মেন মেমোরি হিসাবে ইউজ করতে পারি না। এস র্যামটাকে মেন মেমোরি হিসাবে যদি ইউজ করতাম, মেন মেমোরির সাইজ তো অনেক বড়। ঠিক আছে, যেটা আমরা র্যাম বলে সাধারণত শুনে থাকি, কত শুনি, 6 GB র্যাম, 8 GB র্যাম, এরকম শুনি তো আমরা। তাহলে এইরকম ধরো একটা জিবি সাইজের র্যাম যদি বানাতে হয় এবং সেটা যদি আমরা এস র্যাম দিয়ে বানাতে যাই, তাহলে সেটা কি হবে? একটা হিউজ স্পেস নিয়ে নেবে এবং সেটা আমাদের প্র্যাকটিক্যালি খুব কঠিন হয়ে যাবে অতটা হিউজ স্পেসকে ক্যাটার করা। তো যে কারণে এই এস র্যাম কখনোই মেন মেমোরিকে বানানোর জন্য ইউজ করা হয় না। এস র্যামটাকে ইউজ করা হয় ক্যাশে মেমোরি বানানোর জন্য। ঠিক আছে, ক্যাশে মেমোরিটা কি? কেবিতে হয় স্যার। হ্যাঁ, ওটা কেবিতে হয়। ক্যাশ মেমোরি যেটা আছে সেটা হচ্ছে কেবি, মানে ওটা হচ্ছে, মানে এটা হচ্ছে কম্পিউটারের যে কম্পোনেন্ট, যেটা হচ্ছে তোমার খুব ফাস্ট হয়। দেখবে ক্যাশ মেমোরি যেটা হয় সেটা কিন্তু অনেক ফাস্টার অপারেশন হয়, অপারেশনটা অনেকটা ফাস্টার হয়। এটাকে অনেক সময় সিপিইউ মেমোরিও বলা হয়ে থাকে, কারণ এটা হচ্ছে ডাইরেক্টলি একটা সিপিইউ এর যে ইউনিট, তার সঙ্গে এটাকে ইন্টিগ্রেট করে রাখা থাকে। মানে মেন মেমোরি যেখানে থাকে, ক্যাশ মেমোরি বা ক্যাশে মেমোরি কিন্তু সেখানে থাকে না। ও কিন্তু যেটা সিপিইউ, সিপিইউ যেটা থাকে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ এর মধ্যেই ওটাকে অনেক সময় এমবেড করে রাখা থাকে, সিপিইউ এর মধ্যেই এমবেড করে রাখা থাকে, অথবা সিপিইউ এর খুব কাছাকাছি জায়গাতে ওকে রাখা থাকে। কাকে না? ক্যাশ মেমোরিকে। তো এই ক্যাশ মেমোরিটা যেহেতু আমাদের সিপিইউ এর খুব কাছাকাছি থাকছে, তার জন্য কি হচ্ছে, সিপিইউ এর সঙ্গে একটা ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে। সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুব সহজেই এই ক্যাশ মেমোরিকে অ্যাক্সেস করতে পারছে। তো এইটা যেহেতু একটা চিপ বেসড মানে মেমোরি, যেটা সিপিইউ চিপ মেমোরি বা একটা সেপারেট বাস ইন্টারকানেক্ট থাকে এর সঙ্গে সিপিইউ এর, তো সিপিইউ খুব সহজেই এই মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারে, যেটা মেন মেমোরির ক্ষেত্রে হয় না। মেন মেমোরিকে অ্যাক্সেস করতে অনেকটা বেশি সময় লাগে, কিন্তু ক্যাশ মেমোরিকে অ্যাক্সেস করতে খুব কম সময় লাগে। তার জন্য ক্যাশ মেমোরি যেটা, সেটা খুব মানে অপারেশনটা খুব ফাস্ট হয়। কিন্তু অসুবিধা হচ্ছে অপারেশন ফাস্ট সেটা পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে? এই এস র্যাম টেকনোলজি ব্যবহার করছি বলেই হচ্ছে ফাস্ট অপারেশন হচ্ছে, না হলে হতো না।
কিন্তু অসুবিধাটা হচ্ছে যেটা অনেকটা জায়গা নিয়ে নেয়, তার জন্য এই মেমোরিটাকে মানে একটা স্মল সাইজের মেমোরি বানাতেই অনেকগুলো মানে অনেকটা জায়গা নিয়ে নেয়, তার জন্য এই ক্যাশ মেমোরির সাইজটা কিন্তু অনেক কম্পারেটিভলি স্মল হয়, মেমোরি সাইজটা অনেক স্মল হয়, যেখানে মেন মেমোরি যেটা আমাদের DRAM দিয়ে তৈরি হয় তার সাইজ কিন্তু অনেকটা বেশি হয়। ঠিক আছে, তো সেই কারণে ক্যাশ মেমোরিটাকে আমরা SRAM টেকনোলজি ইউজ করি বানিয়ে থাকি। তাহলে যদি আমরা দেখি মানে সামারাইজ করি SRAM এর মধ্যে এর ইউজেসটা কোথায়, SRAM টেকনোলজি কোথায় ইউজ করা হবে, ক্যাশ মেমোরি বানানোর জন্য ইউজ করা হবে। এর স্পিডটা কিরকম, এর স্পিড হচ্ছে খুব ফাস্ট, ভেরি ফাস্ট। কস্ট কিরকম, কস্ট হচ্ছে অনেকটা বেশি, কারণ এক একটা মানে আমাদের মেমোরি সেল বানাতেই অনেকগুলো করে ট্রানজিস্টর ব্যবহার হচ্ছে, তার জন্য এর কস্ট অনেক বেশি। আর এর যদি আমরা ডেনসিটি বলি, ডেনসিটি বলতে যে কতটা সাইজে কতটা মেমোরিকে স্টোর করে রাখতে পারছে, তো ডেনসিটিটাও হচ্ছে লো বলার জন্য। মানে মেমোরি ওয়াইজ যদি আমরা বলি যে কত স্মল সাইজের মধ্যে কত বেশি মেমোরিকে স্টোর করে রাখা, এটাই তো বেশি ডেনসিটি। কিন্তু এখানে আমরা কিন্তু কম সাইজের মধ্যে বেশি মেমোরি স্টোর করতে পারছি, আমরা কম সাইজের মধ্যে কম মানে বেশি সাইজ লাগছে আমাদের, কিন্তু মেমোরি কম হচ্ছে, তার জন্য এর ডেনসিটি যদি বলা হয় মেমোরি ডেনসিটি দ্যাট উইল বি লো। DRAM এর ক্ষেত্রে ঠিক উল্টোটা। DRAM কি, DRAM এর ইউজেসটা কোথায় হচ্ছে, DRAM টা ইউজ হচ্ছে মেইনলি আমাদের মেন মেমোরিকে বানানোর জন্য। DRAM টা কম্পারেটিভলি হচ্ছে মানে কম্পারেটিভলি হচ্ছে ফাস্ট, মানে এটা হচ্ছে ভেরি ফাস্ট। SRAM যেটা সেটা হচ্ছে ভেরি ফাস্ট, DRAM টাও ফাস্ট কিন্তু এর থেকে কম্পারেটিভলি স্লো। ঠিক আছে, SRAM এর তুলনায় DRAM টা কম্পারেটিভলি স্লো। আর কস্ট যদি বলা হয়, কস্ট হচ্ছে DRAM এর ক্ষেত্রে কম্পারেটিভলি কম। আর ডেনসিটি যদি বলি, ডেনসিটি মানে হচ্ছে কতটা সাইজের মধ্যে কতটা মেমোরি স্টোর করা যায়, তো সেদিক থেকে দেখতে গেলে ডেনসিটি DRAM এর ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে DRAM এবং SRAM এর মধ্যে স্যার কম্পারিজন। L1 কেস তারপর L2 কেস এগুলো স্যার কি শো করছে এখানে স্যার, টাস্ক এগুলো ম্যানেজারে স্যার শো করছে। হ্যাঁ, L1 L2 এগুলো হচ্ছে মানে ক্যাশের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, ক্যাশ মেমোরি যেটা আছে তার মধ্যে আবার বিভিন্ন হচ্ছে তোমার ওরও মধ্যে বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, L1 টা মানে হচ্ছে একদম প্রাইমারি। ঠিক আছে, এটা হচ্ছে খুব ফাস্ট কিন্তু মানে স্মল সাইজের, এটা হচ্ছে একদম তোমার ওই CPU এর যে প্রসেসর আছে মানে সেটা হচ্ছে একদম তার মধ্যে এমবেড করে রাখা থাকছে, এটা হচ্ছে প্রাইমারি ক্যাশ মানে L1। L2 টা হচ্ছে তোমার সেকেন্ডারি ক্যাশে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটিটা কম্পারেটিভলি L1 এর থেকে একটু বেশি। আর L3 যেটা সেটা হচ্ছে তোমার একদম L1 এবং L2 পারফরমেন্সটাকে আরো একটু বেটার করবার জন্য এটাকে রাখা থাকে, মানে এটা হচ্ছে তোমার টার্সিয়ারি ক্যাশে বলা যেতে পারে। L1 L2 L3 এগুলো মানে বিভিন্ন ভাগ, ক্যাশে মেমোরির টাইপস ওগুলো আর কি। ঠিক আছে, বিভিন্ন টাইপস। তো কত ডিটেলস আমাদের আর দরকার নেই, আমরা এই পর্যন্তই অপারেশনটা দেখলাম যে মানে SRAM এর অপারেশন কি করে হচ্ছে। তো পরের দিনের ক্লাসে আমরা DRAM এর অপারেশনটা একটু দেখে নেব, DRAM এর অপারেশন কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব ডিটেলে। এবং স্যার তারপরে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে নেই স্যার, CPU এর ক্লক স্পিড, বেস স্পিড ওইগুলো তোমাদের নেই, এটা তো তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ডিসকাশন করলাম। হ্যাঁ, পরের দিনের ক্লাসে আমরা DRAM সম্পর্কে ডিসকাশন করব, DRAM এর ভেতরে কি থাকছে আর রমের ক্লাসিফিকেশন ওগুলো দেখতে হবে, ওগুলো